দূর থেকে ওরা দেখতে পায়, ওরা বুঝতে পারে যে এই সব পোস্টগুলো তো ভারতীয় সামরিক বাহিনী, কিন্তু এরা তো অন্য মুখ দেখতে পাচ্ছে। ও এসে নিচে খবর, কালিয়া তখন একটা পেট্রোলিং নিয়ে যায় এবং প্রায় 18-19 দিন পর কালিয়ার প্রায় 26খানা পিস করা বডি এবং 19 জন যারা গেছে 26খানা পিস। सबसे बड़ी खबर, पाकिस्तानी सेना के सैनिकों और स्थायी कश्मीरी आतंकवादियों ने আড্ডা স্টেশনে আজ যে গল্পটা বলবো সেই গল্পটা একটু অন্যরকম। না, কোনো সিনেমার হিরোর গল্প আজ বলবো না। আজ যার কথা বলবো তিনি রিয়েল লাইফ হিরো। আমরা তো এখন ইদানিং সময় যে অবস্থাটার মধ্যে দিয়ে যাচ্ছি, যেন চারদিকে বারুদের গন্ধ, যুদ্ধের গন্ধ। আর আজ এমন একজনের কাছে এসেছি যিনি স্বচক্ষে যুদ্ধ দেখেছেন, লড়েছেন। কার্গিল যুদ্ধের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তিনি সেই যুদ্ধের অংশ ছিলেন। আজ আড্ডা স্টেশনে শুনবো তার অভিজ্ঞতার কথা, তার অনেক অনেক গল্প। আমার অনেক প্রশ্ন রয়েছে তার কাছে। আমার সঙ্গে আপনারাও চলুন। জয় হিন্দ স্যার। জয় হিন্দ, জয় হিন্দ। কেমন আছেন? খুব ভালো, আসুন। বহু বন্ধু যাদের সঙ্গে সকালে চা খেয়েছি অথবা বিকেলে খেয়েছি, তাদের সঙ্গে কিন্তু আবার তাদের হাই হ্যালো করতে আমরা আর পারি। আমরা যখন কোনো অপারেশনে যাই, আমরা বাড়িতে একটা চিঠি লিখে চলে যাই। দ্যাট ইজ মানে তোর মা বাবাকে একটা চিঠি লিখতে হয়, অথবা আমার নিজের যদি বিয়ে থাকে স্ত্রীকে চিঠি লিখতে হয়। মানে আমি যখন আসবো অথবা তুমি যখন চিঠিটা পাবে, তখন আমি হয়তো এই দুনিয়ায় নেই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি কথা বলবো তার সঙ্গে। স্যার, প্রথমেই থ্যাংক ইউ সো মাচ আড্ডা স্টেশনকে সময় দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা জানি যে চারিদিকে একটা বারুদের গন্ধ, যুদ্ধের গন্ধ। 22শে এপ্রিলের পর থেকে কাশ্মীরের পেহেলগাঁওতে যেটা হয়েছে সেটা সত্যি মানে রোমহর্ষক। তো আপনি তো দীর্ঘদিন ওখানে ছিলেন। বেশিরভাগ সময়টাই ইউনিফর্মে কাটাতে হয়েছে আমার। কাশ্মীর উপত্যকায় ধরুন পুঞ্চ থেকে মেন্ডার, রাজৌরি এবং কাশ্মীর, লেহ লাদাখ, এই অপারেশন বিজয়ের পর, কার্গিলের পর আমি ওখানটা পুরোটাই ছিলাম। 24-24.5 বছরের যে আমি আর্মিতে ছিলাম, সামরিক বাহিনীতে, তার মধ্যে 12 বছর বিভিন্ন সময়, 92 সাল থেকে এই যখন ছাড়লাম 2015, তার বিভিন্ন সময় আমি কাশ্মীরে ছিলাম। মোট যদি অ্যাড করা যায়, যোগ করা যায়, প্রায় 12 বছর। এবং আমি কাশ্মীরের সবচেয়ে খারাপটা দেখেছি, কাশ্মীরের সবচেয়ে ভালোটা দেখেছি, ভালো জায়গাটা, এবং যে সবচেয়ে ভয়াবহ সময় এই কার্গিল, সেই সময়টাও আমরা দেখেছি। এবং ইনসার্জেন্সি, যেমন যেখানে এই আজ যেটা দেখলেন পেহেলগাঁও উপত্যকায় যেরকমভাবে পর্যটকদের মারা হলো, এরকম বহু লোককে আমি দেখেছি সামনে, সাধারণ মানুষকে এই জঙ্গির সামনে তারা প্রাণ দিয়েছে। এই দৃশ্যগুলো আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, এগুলো কিন্তু আবার ভেসে উঠছে আমার চোখের সামনে। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, এটা ডেফিনেটলি আপনি দেখেছেন। হ্যাঁ, এটা তো জিপারের সামনে যে আমি দেখেছি, আমি একদম দেখেছি। এটা তো ভাইরাল হয়ে গেছে, এটা গণমাধ্যমে ভাইরাল একদম। আপনার কি মনে হয়েছে এটা দেখে, মানে এইটা মানে কতটা চাঞ্চল্যকর? দেখুন, চাঞ্চল্যকর এই হিসেবে যে এই যে ভদ্রলোক পেছনে দাঁড়িয়ে আছে টুরিস্টের, পর্যটকের পেছনে, ও তো দেখতে পেয়েছিল সমস্ত, এবং ওই জন্য আল্লাহু আকবার বললো। আল্লাহু আকবার কেন বললো সেটা তো আমি বলতে পারবো না, যারা ইনভেস্টিগেট করবে তারা বলতে পারবে। কিন্তু ও ঘটনাটা দেখার পরেই পর্যটককে ওই জিপারের উপর ছেড়ে দিল। এক, দ্বিতীয় হচ্ছে মুখ পুরো ভাবলেশহীন। একদম একদম একদম। তো ওর ইনভেস্টিগেট নিশ্চয়ই এনআইএ এই ভিডিও ভাইরাল, এটা দেখেছে। কিন্তু এর মধ্যে একটা বড় কিন্তু আছে। আমি বারবার বললাম, এদের OGW বলে, যে লোকাল ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, এদের হেল্পের ছাড়া কোনো জঙ্গি নাশকতার প্ল্যান সাকসেসফুল হতে পারে না। তো লোকাল যতগুলো আছে, মানে আমি বলছি না সব কাশ্মীরি জঙ্গি, বলছি একজনও তো ওদের যদি হেল্প করে ওদের, তাহলে তাদের এই সাহায্যে এই ঘটনাগুলো ঘটছে। বাইরের থেকে যারা আসছে বিনা লোকাল সাহায্যে
কোনো ঘটনা ঘটতে পারে না। এটা হচ্ছে আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট, অ্যান্ড এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। আমি ওখানে যেটা দেখেছি, ধরুন ওখানে কাশ্মীরে যদি 0.1% থাকে আর 0.2% যারা এই পাকিস্তান জঙ্গিদের হেল্প করছে, সে 1-2% হয়ে যাবে 1000টা লোক পুরো কাশ্মীর উপত্যকায়। তো 1000 লোক যারা ভারতের বিরুদ্ধে এই জঙ্গিদের মদত করছে, সাহায্য করছে, এটা বিরাট সংখ্যা একটা। আর এই সংখ্যাটা যখন ওদের হেল্প করবে তো নিশ্চিতভাবে এই পুলগামাও হবে আর পুলওয়ামাও হবে। আমরা পেহেলগাঁও দেখেছি এবং পুলওয়ামাও দেখেছি, দুটোই দেখেছি। পুলওয়ামাতেও তো একটা পুরো সিআরপিএফ দের বাস উড়ে গেল, 40 জন মারা গেল। এটা আমার মোস্ট প্রবাবলি এটা 2019 14ই ফেব্রুয়ারি এটা হয়েছিল। এবং যে গাড়িটার মধ্যে করে বোমা আনা হয়েছিল সেই গাড়িটার ড্রাইভার একটা বাচ্চা ছেলে, একদম একদম সে গিয়ে এটা করলো। সো এই ঘটনাগুলো দেখে যতক্ষণ না লোকালি যে এত বারুদ আরডিএক্স ছিল, এই এত আরডিএক্স কোত্থেকে ক্রস করলো? আমি যে কোয়েশ্চেনটা আপনাকে একটু আগে বললাম, এত বর্ডারে এত সিকিউরিটি না, বর্ডারটা ধরুন ইট ইজ আ, মানে আপনি যদি যখন বর্ডার দেখবেন, লাইন অফ কন্ট্রোল দেখবেন অথবা ইন্টারন্যাশনাল বর্ডার দেখবেন, তো ম্যান টু ম্যান হবে না। এটা ধরুন আমাদের পুরো লাইন অফ কন্ট্রোল ইজ অ্যাবাউট 776 কিলোমিটার। তো 776 কিলোমিটার একটা লোক তো দাঁড়ানো সম্ভব নয়। আর ওখানে যে ইনহসপিটেবল টেরেন, আপনি 50 মিটার দূর পর আর কিছু দেখতে পাবেন না। তো কোনোটা পাহাড়, কোনোটা নদী, নদ, জঙ্গল, এই নিয়ে জায়গাটা, এবং বিভিন্ন ইট ইজ ইনহসপিটেবল টেরেন। সেই জায়গায় হয়তো ইনফিল্ট্রেট করছে, ক্রস করছে। আমাদের ল্যাবস আছে, আমি একবারও বলছি না যে এই সমস্ত আছে বলে, আমাদের ল্যাবস আছে। এবং লোকাল লোক কিন্তু কাশ্মীরিয়ত যে বলে, যে পুরো ভারতবর্ষের সঙ্গে কোথাও না কোথাও এটা একটা প্রশ্নচিহ্ন বারবার তুলে। আজকে না, 1947-এর পর থেকে এই প্রশ্নচিহ্নটা এদের ওপর বারবার উঠেছে। 47 হয়েছে, 48-এ লড়াই দেখেছি, 65 দেখেছি, 71 দেখেছি, কার্গিল দেখেছি। তারপর 1989 থেকে 2025 অব্দি যে জঙ্গি ঘটনাগুলো ঘটছে, এটা তো একটা ঘটনা, কত ঘটনা ঘটলো। 26/11 বম্বেতে হয়েছে, তারপর জার্মান বেকারি হয়েছে, দিল্লিতে ব্লাস্ট হয়েছে। তো এতগুলো ঘটনা ঘটার পর যখন 26/11 হয়েছিল, তারপর যখন এই সরকার এলো, বলেছিল 26/11-র মতো যদি আর একটা ঘটনা হয় তাহলে বালুচ আমরা নিয়ে নেবো, বালুচিস্তান ভেঙে দেবো। কোথায়? তারপর এতগুলো হয়ে গেল, পুলওয়ামা হলো, তারপর পেহেলগাঁও হলো। এই দুটো তো এক জায়গায় এত সংখ্যা হচ্ছে। এবার আপনি যদি এই 26টা আমি বললাম, আপনি যেমন বললেন 1 জন 2 জন 4 জন 10 জন, এটা 26 থেকে অনেক বড় সংখ্যা, অনেক বেশি। আমি বলছি যে এক মাসে আমাদের প্রায় 15, 20, 25, 30 জনের জঙ্গি দ্বারা মারা যায় কাশ্মীর উপত্যকায় বিভিন্ন জায়গায়। কিন্তু সরকারের কাছে এই ফিগারটা 140 কোটি মানুষ এটা দেখতে পারে না। তাই এই রাগ একসঙ্গে, যে রাগটা এই পেহেলগাঁওতে দেখতে পেলাম, অন্য সময় হয় না। কিন্তু ওখানেও কিন্তু মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই ফিগারটা কেউ একসঙ্গে দেখাচ্ছে না। এই ফিগারটা মানুষের জন্য দেখাচ্ছে। এখন আর সরকারের কিছু করার নেই। 26 জনকে দেখেছে এবং এটা প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া দেখিয়ে দিয়েছে। তো 140 কোটি রেগে ফুঁসে উঠেছে যে আমরা এর জবাব চাই, অ্যান্ড ইন্ডিয়া মাস্ট রেসপন্ড। তো বলছে আমার ট্যাক্সের পয়সা, আপনি রাফাল কিনছেন, আপনি বিভিন্ন মিসাইল কিনছেন, এত বড় সৈন্য, এত বড় সুরক্ষা, আপনার নিজেদের পেছনে এনএসজি, সিআরপিএফ সবাইকে নিয়ে ঘুরছেন, 2 পয়সার নেতা এতগুলো লোক নিয়ে ঘুরছে, আমাদের পয়সায় আপনি এসব করছেন, আর আমাদের সুরক্ষাটা, where is my security? So people will start asking this, and people are asking this. এইটা ওদের লোকাতে গিয়ে এখন এই বললো যে একটা যুদ্ধের জিগির তুলে দিল, এই চারিদিকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আর দিল্লি, নয়ডায় এই টিভি স্টুডিও যুদ্ধটা বড় বেশি হচ্ছে, যত না লাইন অফ কন্ট্রোল আর ইন্টারন্যাশনাল বর্ডারে হচ্ছে। সরি, আপনারা প্রত্যেকে মিডিয়ার লোক এবং আপনি প্রত্যেকে জানে আমি কার বলছেন। এই স্টুডিওর মধ্যে প্লেন ঢুকিয়ে দিচ্ছে, 3D পিকচারে ট্যাঙ্ক ঢুকিয়ে দিচ্ছে, যুদ্ধ লাইন অফ কন্ট্রোলে কিছু পৌঁছলো না, কিন্তু স্টুডিও ঢুকিয়ে দিচ্ছে। আর আমাদের যা লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেলরা যত বেশি চিৎকার করছে, এই অ্যাঙ্কাররা দে হ্যাভ বিকাম লেফটেন্যান্ট জেনারেল ইনসাইড দ্য টিভি স্টুডিওস অফ নয়ডা। না স্যার, এটা তো বড়, আমার এটা বলতে খারাপ লাগলো। খুশি আছে মানুষ, এটা তারই একটা বহিঃপ্রকাশ। তো আমরা যারা সঞ্চালক, তাদেরও নিশ্চয়ই সেই ক্ষোভটা বা সেই দুঃখ, সেই রাগটার জায়গা থেকেই ক্ষোভ থাকবে। কিন্তু সঞ্চালক আর সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে তো কোনো ইয়ার্ডস্টিক নেই, ডিফারেন্স হবে না। আমিও চাইছি
ইন্ডিয়া মাস্ট রেসপন্ড, বাট রেসপন্স মানে তো এটা T20 ম্যাচ না ইন্ডিয়া পাকিস্তানে যে আমরা সবাই যুদ্ধ চাই, টিভিতে আমরা দেখবো সবাই সন্ধ্যেবেলা চালিয়ে দাও আর একখানা কফি নিয়ে আর পকোড়া নিয়ে 4টে লোকের মারপিট হচ্ছে, যেমন রামায়ণ দেখতাম, রাস্তা খালি হয়ে যেত, মনে আছে রামানন্দ সাগরে রাস্তা খালি হতো, মাছের বাজারেও বাঙালির মাছ কিনতে যেত না। একইভাবে এই এখন একটা T20 ম্যাচের মতন ভারত পাকিস্তানের যুদ্ধ দেখতে যাচ্ছে, সেই যুদ্ধ নেই। War doctrine has changed. যুদ্ধের যে ডক্টরিন, what is the war strategy, it is all change. এই সকালে মানে শাঁখ বাজালো কৃষ্ণ আর তীর মার, ইট ইজ নট লাইক দ্যাট। 99 সালে যে বারখাদার দেখেছিল যুদ্ধ, সেটাও নেই। কমপ্লিট ওয়ার ডক্টরিন হ্যাজ চেঞ্জ। যেমন সবকিছু অ্যাডভান্স হচ্ছে টেকনোলজিক্যালি, what a war field, the war battle scenario, the war theater has changed. Okay. So therefore যে আমরা যদি যেই যুদ্ধ আমরা ভাবছি যে ক্যামেরার সামনে এখানে বিভিন্ন যারা দৌড়চ্ছে, এখন কাশ্মীরের টেম্পারেচার খুব ভালো, দেখবেন যারা আপনাদের সব গেছে কেউ ফিরে আসতে চাইছে না, সবাই যুদ্ধ জিগির করছে, সব ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যেবেলা বলছে এত ভালো ক্লাইমেট আর চারিদিকে, বলছে এই যুদ্ধ লাগবে, তো ওদের যে হাউসগুলো বলছে না না আরো দিন কদিন থেকে এ বাবা ওদের যুদ্ধ কালকে সকালে লাগবে, কিন্তু আলটিমেটলি যুদ্ধটা কিন্তু এরকম লাগে না। যুদ্ধটা একটা প্রসেস আছে, প্রিপারেশন আছে, ডক্টরিন আছে। ইট ইজ নট নেসেসারিলি যে আমি মারবো, তো ও পাকিস্তানটাও পি দিয়ে শুরু, প্যালেস্টাইনও পি দিয়ে শুরু, বাট পাকিস্তান ইজ নট প্যালেস্টাইন, আর ইন্ডিয়া ইজ নট ইসরায়েল, এটাও আই। তো আমরা অনেক সময় ইসরায়েল প্যালেস্টাইনের কম্পারিজন আনি, বোথ আর উই আর বোথ নিউক্লিয়ার নেশন, সো উই হ্যাভ টু বি রেসপন্সিবল। সো কোনো জিনিস করতে গেলে T20 ম্যাচের মতন তো একটা খেলা না, 140 কোটি মানুষের কথা ভাবতে হবে। কালকে যখন আপনি যারা যুদ্ধ চাইছে, আপনি মানে আপনি নয়, মানে আমার ভারতবর্ষে আমার ভাই বোনেরা যখন যুদ্ধ চাইছে, এই চালটা যারা আজকে 60-70 টাকায় কিনছে, 200 টাকা চাল হয়ে যাবে, তখন আবার কি কেন্দ্রের দিকে আঙুল দেখাবে? আপনাকে কে যুদ্ধ করতে বলেছিল? আমি 200 টাকার চাল, তেল 110 টাকা আপনি সাদা তেল কিনছেন, সেটার দাম হয়ে যাবে 350 টাকা। একেবারেই আপনি ঠিক বলছেন স্যার, কিন্তু কোথাও না কোথাও দায়টা নিতেই হবে। দায় তো আমি দায়ের কথা তো দায় নিশ্চিত রেসপন্সও করতে হবে, বা যুদ্ধর জিগির, হ্যাঁ, এইটা আমার মনে হয় কোথাও না কোথাও উই আর গোয়িং ইন আ রং ডাইরেকশন। একদম। এবং এখান থেকেই স্যার আমার প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি নিজেই বললেন যে আপনি বিভিন্ন সময় কাশ্মীরে গেছেন, আপনি নিশ্চয়ই লোকাল যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদের বাড়িতে ভালো তার খেয়েছেন, মুস্তাফা রিস্তে এগুলো খুব এনজয় করে খেয়েছি একদম। এবং তখন যখন আপনি তাদের সাথে কথা বলেছেন, গল্প করেছেন, আমি বলছি কাওয়া খেতে খেতে, এক্স্যাক্টলি কাওয়া খেতে খেতে যখন গল্প করেছেন, তখন কি কখনো মনে হয়েছে যে এই মানুষগুলো কি ব্রেন ওয়াশ করা যায়? দেখুন অনেক সময় মনে হয়েছে, হ্যাঁ অনেক সময় মনে হয়েছে। ওদের বাড়িতে তো আমি বন্ধুত্ব হিসেবে কাওয়া খেতে গেছিলাম, বহু মানুষের সঙ্গে দেখা, বহু এবং ডিফারেন্ট টাইপ। কাশ্মীরের মানুষ একরকম, জম্মুর মানুষ একরকম, পুঞ্চ রাজৌরি সেক্টর একরকম, লে লাদাখ একরকম। স্যার আপনি কার্গিল যুদ্ধের প্রথম থেকে শেষ অবধি ছিলেন, সেই অভিজ্ঞতাটা একটু শুনবো আপনার মুখে। 93 সালে আমি যখন পুঞ্চে যাই, ওখানে একটা পোস্টে ছিলাম, এবং আমার সবচেয়ে কাছে পাকিস্তানের পোস্ট ছিল 90 গজ, 90 থেকে 100 গজ। আমি আসাম রেজিমেন্টে ছিলাম তখন, ইনিশিয়ালি 6 আসাম রেজিমেন্ট আমার যে রেজিমেন্টে ছিলাম। তো 6 আসাম ব্যাটালিয়নে আমার যে জেসিও ছিল, যে আমাকে তৈরি করে তুলছিল, হঠাৎ একদিন গুলি বর্ষণে, তখন কিন্তু সিজ ফায়ার ছিল না, তখন এদিক থেকেও আমরা গুলি করতাম, ওদিক থেকে ওরা গুলি করতো। তো এই একদিন হঠাৎ খুব বৃষ্টি পড়ছিল এবং এত জল পড়ছিল আমাদের বাংকারের মধ্যে। বাংকার লাইফ ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। হ্যাঁ, ওটা একদম ছোট্ট, মানে 6 ফিট, দাঁড়ালেই মাথা লেগে যাবে, অন্ধকার। আমাদের আটা আর চাল টাল যেগুলো ছিল ওগুলো তো সব বস্তায় থাকে, তো চাল থেকে জল এত জোর পড়ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিল। ও ওপরে গিয়ে একটা তেরপল লাগাতে গেছিল, তো উনি যখন উঠে জাস্ট লাগাতে গেছে, আমরা সবাই বলছে উঠো না, আর আমি নতুন, আমি তো অতটা বুঝি না, মানে আমার সামনে ঠিক উঠলো, আর মিনিট 5 পর ভাপ আওয়াজ হলো, বডিটা পড়ে গেল। এবং বডিটা যেখানে পড়লো, আমরা সকাল অবধি বডিটা তুলতে পারলাম না, কারণ গুলির মানে বর্ষা হলো তারপর, মানে ওই বডিটা যেন না তুলতে পারি, এতটাই আমাদের মধ্যে শত্রুতা দুটো দেশের, যে বডি পর্যন্ত আমাদের তুলতে দেয়নি। কার্গিল এই যে 6 মে 7 মে শুরু হয়নি, কার্গিল অনেক তার আগে শুরু হয়েছে। এই যে বিভিন্ন চূড়াগুলো আমরা যেগুলো নাম জানি, যেগুলো আপনাদের দর্শক বুঝতে পারবে, তোলোলিং, টাইগার হিল,
বাটালিক এই এরিয়াগুলোতে এই যখন বরফ গলতে শুরু করে অথবা বরফ থাকে তখন আমাদের সৈনিক নেমে আসে, কারণ ওই পোস্টে এত হাইটে 18,000 19,000 ওইখানে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডিফিকাল্ট হয়ে যায়, ওগুলো মেনটেন করতে হয়, কারণ ওখানে লাইন কাট অফ হয়ে যায়, ওখানে খাবার দেওয়া যায় না, ওদের জলের কষ্ট। তো এই সময় নেমে আসে, আবার গরমের সময় আবার উঠে যায়। এই মান্থ অফ মার্চ এপ্রিল মে এরা আবার উঠতে শুরু করে। এবার মে সময় ওই বছরে 1999 সময় ওই সালটায় বোধহয় কিছু সময় লেট হয়ে গেছিল, এবং এই সময় এই পারভেজ মুশারফের নাম সবাই জানে, এই প্ল্যানিংটা পুরোটা ওনার ছিল, এবং বিভিন্ন চূড়ায় এটা হিউজ লাইন অফ কন্ট্রোলে এরা কিন্তু সব ওপরে এসে বসে গেছিল। এটা পাকিস্তানের রেগুলার ফোর্স ছিল এবং মুজাহিদ ব্যাটালিয়ন ছিল যারা নন রেগুলার, এবং জঙ্গিদের ছিল ফোর্স। তো এরা সবাই ওইখানটা এসে বসে যায়। বসে যাওয়ার পর আমরা এটা জানতে পারি ওখানে ওই যারা ভেড়া চড়ায় এই একটা ছেলে দূর থেকে ওরা দেখতে পায়, ওরা বুঝতে পারে যে এটা তো ভারতীয়, এই সব পোস্টগুলো তো ভারতীয় সামরিক বাহিনী, কিন্তু এরা তো অন্য মুখ দেখতে পাচ্ছে। ও এসে নিচে খবর দেয়, তখন সবার টনক নড়ে, এবং যখন টনক নড়ে তখন অনেক লেট হয়ে গেছে। তখন আপনার এই কালিয়ার কথা শুনেছেন, কালিয়া তখন একটা পেট্রোলিং নিয়ে যায়, এবং কালিয়ার বডি আমরা ওই 19-20 জনের সঙ্গে যে পেট্রোলিংয়ে যায়, ওদের পুরো পেট্রোলটাকে ওরা কবজা করে ধরে নেয়, এবং প্রায় 18-19 দিন পর কালিয়ার প্রায় 26খানা পিস করা বডি, এবং 19 জন যারা গেছিল 26খানা পিস, ওদের কিছু ছিল না, নোক, প্রাইভেট পার্টস সবকিছু মানে কেটে দিয়েছিল, মানে সোল অফ কালিয়া। এই পেট্রোলিং টিমটায় কতজন ছিলেন? এই পেট্রোলিং এর 20 জন ছিল। 20 জন দেখতে গেছিল যে সত্যি যে বলছে এটা কি সত্যি কিনা। তো এরা কারগিলের থেকে ওখানে, আমার বলতে আপত্তি নেই, আজকে সবই বলা যায়, 1-to-1 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড আছে। ওকে, এখন আর নেই, তখন ছিল। কারগিলটা নিজস্ব একটা ইনফ্যান্ট্রি ব্রিগেড ছিল, সেই তার কমান্ডার পাঠালো হচ্ছে এই আমাদের সৌরভ কালিয়া, লেফটেন্যান্ট সৌরভ কালিয়া, জাস্ট কমিশন নিয়েছে, ইয়াং ভাইব্রেন্ট। ও একটা পেট্রোলিং নিয়ে গেল, লং পেট্রোল, ওটাকে এলআরপি বলে, লং রেঞ্জ পেট্রোল। তো গিয়ে দেখলো যে এই সমস্ত এই চূড়াগুলোর মধ্যে অন্য লোক, যতক্ষণ ওই খবর নিয়ে ফিরবে ততক্ষণ ওকে ঘিরে ওদের ধরা হলো। ওরা লড়াই করেছিল, কিন্তু ওরা 19 জন ছিল আর ও একজন নিয়ে 20 জন। তো ওদের ধরে তারপর মানে নৃশংসভাবে অত্যাচার করা হলো। ওরা কতজন ছিল স্যার? ওরা তো অনেকজন, ওরা তো তখন সমস্ত জায়গায় চলে এসছে, এবং তার পেছনে তাদের লজিস্টিক লাইন পাক অধিকৃত কাশ্মীর অব্দি চলে গেছে, মানে আমাদের ভেতরে পাকিস্তানিরা ঢুকে গেছে। ধরে নিন কারগিল অব্দি পাকিস্তানি এসে গেছে, যে কারগিল আমাদের যে বাটালিক সেক্টর আমাদের 20 জন মানেও কিন্তু খুব কম সংখ্যাটা না, নয়। 20 জন খুব কম সংখ্যা ওদের কাছে। ধরুন ওই সময় তারা তো আর্মড ছিলেন, তারা আর্ম ছিল, তারা লড়াই করেছে, পারেনি। তাদের সঙ্গে আর্টিলারি আছে, তাদের সঙ্গে দ্রাস। আপনি কোথার থেকে নিয়েছে, পান্দ্রাস, দ্রাস, আমি এরিয়া বলেছি, পান্দ্রাস, দ্রাস, তারপর টাইগার হিল, কারগিল, তারপর বাটালিক এরিয়া, তারপর মাস্কো ভ্যালি, একবারে লে লাদাখের কিছু আগে অব্দি কমপ্লিট লাইন অফ কন্ট্রোল ওরা বসে গেছিল। এরম ধরে নিন আপনি প্রায় 50, 55, 60টা চূড়ার ওপর ওরা বসে আছে, আর সবগুলো অ্যাডভান্টেজেস হাইট। ঠিক আছে, সেইখানেও ইন্টেলিজেন্স ফেলিওর। এবং চূড়ার উপর বসে থাকলে আমার মনে হয় দেখাটা খুব প্রপার হয়, দেখা প্রপার হয়। ওরা অ্যাডভান্টেজেস হাইট, এবং এটা ইনহসপিটেবল টেরেন, কেউ উঠতে পারবে না। 18-19 হাজার, মানে এটা হচ্ছে পাথর, ওখানে কোনো জঙ্গল নেই। আপনি যাচ্ছেন জঙ্গলে লুকিয়ে, আপনাকে দেখতে পাবে, আপনাকে দেখে থেকে মারবে ওরা। এবং যখন 19 জন আছে, ওরা আর্টিফায়ার বলবে, মানে আর্টিলারি গোলা। ওরা ধরুন আমার থেকে ধরুন 1 কিলোমিটার দূরে আছে, আমি তো দেখছি 1 কিলোমিটার দূরে আর্টিলারি ফায়ার করো, 5টা গোলা পড়লে সব মরে যাবে, সব মরে যাবে। স্প্লিন্টার আসবে, একটা স্প্লিন্টার বুকের মধ্যে ঢুকলে এইখানটা ফালা হয়ে যাবে, সেরকম লোক আমি দেখেছি। একটা মাথায় ঢুকলে মাথাটা হাফ হয়ে যাবে, সেরকম লোক আমি দেখেছি, পুরো ঘিলু বার করা। তাদের আমরা হাত দিয়ে তুলেছি, এই হাতে রক্ত ঘিলু দিয়ে আমরা এই হাত দিয়ে তুলেছি, নিয়ে বডি ব্যাগে করে বেসে পাঠিয়েছি। এই কমপ্লিট কারগিলে এই ঘটনাগুলো ঘটেছে। একজন ঘটেছে কারগিলের সময়, আমি বলছি আমরা টাইগার হিলের নিচে ব্রিগেড হেডকোয়ার্টার, আমি 8 মাউন্টেন ডিভের পার্ট ছিলাম, যে ডিভিশনটা শ্রীনগরে ছিল, আমাদের পাঠানো হয়েছিল এবং লড়াই করেছি, 8 মাউন্টেন ডিভিশন, আই ওয়াজ পার্ট অফ দ্যাট। তো এই একটা যে আর একটা গল্প করছি, একজন রাত্রি, যেহেতু এই গল্পটা উঠলো, ওর রাত্রিবেলা আমাদের এমএপি থাকে। এমএপি মানে হচ্ছে মেডিকেল এড পোস্ট। যখন হসপিটালে যাওয়ার আগে, হসপিটালটা হচ্ছে শ্রীনগরে,
মানে প্রায় মনে তখন মেডিকেল এড পোস্ট হচ্ছে নিয়ারেস্ট পোস্ট, যেখানে মোটামুটি একটা ফার্স্ট এড দিয়ে হেলিকপ্টার করে শ্রীনগরে পাঠিয়ে দেয়, তাতে যাতে মানুষ বেঁচে যায়, অ্যাট লিস্ট জীবনটা যাতে রক্ষা পায়। জীবন এরকম অনেক গল্প, আপনাদের ক্যামেরার রিল শেষ হয়ে যাবে গল্প শুনতে। যাই হোক, এমএপি এই পুরো এই জায়গাটা হাট খোলা, বুঝতে পেরেছেন? আমি জানি না আপনি দেখেছেন, আমরা না আমি বলছি হাটটা দুবদুব হচ্ছে, আমরা দেখছি রক্ত বেরিয়ে যাচ্ছে, এবং ডাক্তাররা 3টে ডাক্তার ওই একটা আরএপি বলে ওখানে ওই তুলোর গজের মধ্যে অ্যান্টিসেপ্টিক ওটা দিয়ে ধরে আছে ওপরে, হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওটা গোর্খা, একটা গোর্খা ছিল, ও নেপাল লড়াই করছে ইন্ডিয়া কার এগেইনস্টে পাকিস্তানে, নাগরিক নেপালের, বেঁচে আছে, সেন্স আছে, তখনও চোখ মানে খোলা, মানে হিজ ইন সেন্সেস। আমি জানি না উনি বেঁচে ছিলেন কি, ওনাকে সৈনিক ওনাকে বন্ধ টন্ধ করে ওকে, মানে আই হ্যাভ সিন অল দিস। তো এই ঘটনা আমরা যেদিন প্রথম দিন গেলাম অলরেডি চূড়ার ওপর বসে আছে, আমরা যেদিন পৌঁছলাম তখন সন্ধ্যে 6:30, 8 মাউন্টেন ডিপ, 55-60টা গাড়ি, অ্যামিনেশন এইসব নিয়ে আমরা পৌঁছলাম। আমরা পৌঁছে যে যার নিচে আমরা দেখছি নতুন জায়গা, পান্দ্রাস বলে একটা জায়গা, পান্দ্রাসের আগে একটা মাতায়ান বলে জায়গা আছে, ওই মাতায়ানে এগুলো আপনি দেখবেন, যখন গুগল দেখবেন মাতায়ান পান্দ্রাস সব পাবেন। তো ওইখানে আমাদের ডিভিশন 8 ঘন্টার মধ্যে শেলিং শুরু হয়ে গেল। প্রথম বেলা তখন তো আপনি রেডিও, মানে কিছু না, আমরা জাস্ট ইউনিফর্ম পরে ল্যান্ড করেছি, আমরা গাড়ি নিয়ে সব ঘোরাঘুরি করছে, পিঁপড়ের মতন কিলবিল করছে চারিদিকে। হ্যাঁ, কারণ আপনারা জায়গাটাও চেনেন না, আমরা জায়গা চিনি না, আমরা দেখছি কোথায় রাত্রিরে থাকবো, আরো এগোবো, টেন্ট করবো, রাত্রিরে খাবো, কেউ বাথরুম যাবে, কেউ চান করতে যাবে। হঠাৎ ফার্স্ট শেলিং বাম আওয়াজ হলো। ওরা কি করে, পাকিস্তানের ফার্স্ট শেলিং এর পর সেকেন্ড শেলিংটা ওরা কারেকশন দেয়। ধরুন এটা তো প্রত্যেকটাই ম্যাথামেটিক্স গ্রিড রেফারেন্সের উপর ফায়ারিং হয়। এরকম একটা গোলা আসলো, প্যারাবলিক গোলা, সেটা একটা আমরা যেখানে যে একটা রেফারেন্স আছে ম্যাপে, সেই রেফারেন্সে গোলাটা পড়ে, ওটা হয়তো ধরুন 100 মিটার, 150 মিটার, 500 মিটার দূরে পড়লো, নেক্সট গোলাটা কিন্তু ওইখানে পড়বে একদম আপনি যেখানে আছেন। তো ওই কারেকশনটা কেউ দেখে, আমাদের চূড়ার থেকে কেউ দেখে ফোনে বলছে কারেকশন এই এতটা 50 মিটার অথবা 100 মিটার কারেকশন করো, ওয়ার্নিং বলে, ইটস আ ওয়ার্নিং। তো আমরা ইমিডিয়েটলি আমরা যে যা পারলাম পাথরের পেছনে চলে গেলাম, এবং সারা রাত পাথরে ওরা ভোর 4টে অবধি ওরকম করেছে, মানে গোলা ফেলেছে, এন্ড গোলা ফেলে তার স্প্লিন্টার ছড়িয়ে যায় এবং অ্যাজ দূর as 700-800 মিটার অবধি যাবে। তো আমরা পাথরের পেছনে সারা রাত, এবং যাদের আমরা মানে অদ্ভুত সব এক্সপিরিয়েন্স, বাথরুম করতে হয়েছিল, যেখানে ছিল সেখানে বাথরুম করেছে, সো কেউ বেরোতে পারিনি। এবং আমাদের মধ্যে ওখানে একজন সিগন্যালের সিও ছিলেন, কমান্ডিং অফিসার, তিনি ইনজোর্ড হয়ে পড়ে গেছিল, এবং তার পাটা এই পায়ের থেকে মানে হাঁটুর থেকে নিচে অর্ধেক হয়ে বেরিয়ে গেছে, উনি ছটফট করছেন। ওনার পেছনে যে রেডিও অপারেটর, সেটা কি বোম্বের জন্য, বোম্বে, উনি মানে দৌড়তে উনি পড়ে গেছেন। এবার ওনার যে রেডিও অপারেটর, সে তার স্প্লিন্টার লেগেছে তার পেটে, আর এই জায়গাটা লেগেছে, ও পড়ে ওখানেই মরে গেছে, নড়ছে না। আমরা এত বম্বিং হচ্ছে, আমরা কেউ বেরোতে পারি। আমি দেখছি ভদ্রলোক, মানে হি ওয়াজ এ সিও, আমরা উই ওয়্যার ফিল্ড মেজার্স, উই আর মাচ ইয়াঙ্গার, কিন্তু সেই সাহস জোগাতে পারিনি দৌড়ে গিয়ে ওদের ধরবো, নিয়ে তুলবো। তবে একটা সময় ঘন্টা দেড়েক পর আমরা দৌড়লাম এবং ওনাকে তুলে নিয়ে আসা হলো, উনি বেঁচে ছিলেন। উনি তারপরে ওনাকে পাঠানো হলো শ্রীনগর থেকে উনি গেলেন। এমন অদ্ভুত একটা সিচুয়েশন স্যার, যে আপনারা যে আবার ওদের উপর বম্বিং করবেন বা ফায়ারিং, সেটারও কোনো উপায় নেই, এমন একটা অবস্থা। না, আমরা তো তখন কিছু নেই, এক্স্যাক্টলি, এবং মানে বম্বিং এর নাম, ইট ওয়াজ উই ওয়্যার টেকেন টোটালি বাই সারপ্রাইজ। The entire Indian army, entire Bharatbharsh has been taken by surprise. কারগিলের যে প্ল্যান, মুশারফের প্ল্যান, সবাইকে ভয় পাইয়ে দাও, ভয় পাও না, মুশারফের প্ল্যান, ইটস হ্যাটস অফ টু দ্য জেনারেল, যে ও প্ল্যান করেছিল। একইভাবে আমরা কিন্তু সিয়াচিন নিয়েছিলাম, অপারেশন মেঘদূত। এই সিয়াচিন আমরা যেরকম ভাবে ক্যাপচার করেছিলাম, একই টেমপ্লেট, একই মডেল, একই প্ল্যানে মুশারফ প্ল্যান করেছিল কারগিল। আমরাও কিন্তু যদি বলতে হয়, আমরা ভারতবর্ষও কিন্তু সিয়াচিন এরকম ভাবে ছিনিয়ে নিয়েছিলাম। আজকে সিয়াচিন আমাদের, এবং আমরা অ্যাডভান্টেজ পজিশনে বসে আছি। আর ওর ওপর প্রত্যেক দিন 7 থেকে 8 কোটি টাকা খরচা হয় ভারতবর্ষ, প্রত্যেক দিন। We spend 8 crores, 8 কোটি টাকা প্রত্যেক দিন সিয়াচিনকে মেনটেন করতে খরচা হয়। এগুলো জানুন, এগুলো মানে ভারতবর্ষের লোক জানে না।
8 কোটি টাকা প্রত্যেক দিন 8 কোটি টাকা ওই সিয়াচিনে সামরিক বাহিনীকে মেনটেন করতে 8 কোটি টাকা লাগে। আমি এটা অনেক পুরনো ফিগার বলছি, আজকে 10 কোটি হলো আমি মানে আই উইল নট বি সারপ্রাইজড। সো দিস ইজ হাউ দ্য থিং, মানে ট্যাকটিক্যাল পজিশন স্ট্র্যাটেজি ইজ এ ডিফারেন্ট বল গেম। কিন্তু হ্যাঁ, আমাদের অনেক জায়গায় আমরা ল্যাপস হয়েছে বলেই কার্গিল হয়েছে, ল্যাপস হয়েছে বলে পেহেলগাঁও হয়েছে, ল্যাপস হয়েছে বলে পুলওয়ামা হয়েছে, ল্যাপস হয়েছে বলে উড়ি হয়েছে। যে আমাদের মিলিটারি একটা ক্যাম্পে ঢুকে 14 না 15 জন যারা রাত্রিরে ঘুমোচ্ছিল তাদের মেরেছিল। কার্গিলের এক্সপিরিয়েন্সটা তো আপনি বললেন, এবং তারপরে সিয়াচেনের কথাটা যেহেতু বললেন, আমরা তো এটা জানি যে ওখানে থাকা মানে ওখানকার আবহাওয়া যেরকম, তাতেই অর্ধেক মানুষ এমনি মারা যায়, এমনি শরীর খারাপ হয়ে যায়, বা ওখানে গিয়ে থাকাটা অসম্ভব একটা কঠিন ব্যাপার। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক 2019-এ আপনারা সবাই দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, বিলবোর্ডে দেখেছেন, সিনেমাতেও দেখেছি। সার্জিক্যাল স্ট্রাইক তো এমন একটা জিনিস, 2019-এ তো এটা ইনভেন্ট হয়নি, সার্জিক্যাল স্ট্রাইক ওয়াজ অলওয়েজ দেয়ার। আপনার মনে থাকবে যখন এই লাহোরে বাস জার্নি ছিল, আগ্রায় বাস জার্নি, এই অটল বিহারী বাজপেয়ী এবং প্রেসিডেন্ট মুশারফ ছিল, সেদিন রাত্রিরে কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। কেউ জানে না, আপনিও জানেন না, ভারতবর্ষ জানে না। অভিজ্ঞতা মানে ওখানে থাকা, রোশনি, ওখানে আমরা থাকি 16,000, 17,000, 18,000, 20,000 ফিটে থাকি। সেখানে যদি মানে গরমের সময় তাও একটু ভালো, শীতের সময় ইট ইজ অ্যাবাউট -10 থেকে শুরু হয়, ইট ইজ -20, -22। আরও যদি শীত হয়ে যায়, ধরো নভেম্বর ডিসেম্বর, ইট গোজ আপ টু -30 ডিগ্রি সেলসিয়াস। তো ওখানে একটা ডিম সেদ্ধ হতে, একটা নর্মাল ডিম সেদ্ধ হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সকালবেলা টুথপেস্ট বার করতে গেলে প্রত্যেকের মানে ক্যাম্পের মধ্যে, প্রত্যেকে আমাদের টেন্টের মধ্যে, ওর মধ্যে একটা বুখারি জ্বলে, বুখারি জানো, একটা মানে কেরোসিনের দিয়ে একটা আগুন জ্বলে, সারা না ওটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না। তো আমি ওই বলছিলাম 8 কোটি টাকা, এতগুলো পোস্টে রোজ 24 ঘন্টা কেরোসিন দিতেই হবে, কেরোসিন না হলে মানুষ মরে যাবে। এবং স্যার ওখানে তো অক্সিজেন লেস, কিন্তু ওই আমরা অ্যাকাস্টম ওই 18,000, 20,000 ফিটেও লড়াই করছে, ওখানেও পাকিস্তানের সঙ্গে লড়ছে। এবং আমি যেটা বললাম, ওখানে মানে জীবন যাপন নেই, যুদ্ধ। এইটা আমি শুনেছি স্যার, যে মানে বাথরুমে যেতে গেলেও একটা টাইমের মধ্যে সেটা শেষ করতে হয়, এইরকম মানে দেখুন, বাথরুম মানে আমাদের অতটা লাক্সারি নেই যে বাথরুম কিরকম, খাওয়া, মানে লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। মানে আমরা যে দৈনন্দিন জীবন যেরকম ভাবে দেখি, 9টা থেকে বিকেল 5টা অফিস, না, তো দ্য লাইফ দেয়ার ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ওখানে কি খেতেন স্যার? ওখানে দেখো, এনিথিং ইউ উইল নট গেট এনি ফ্রেশ, ওখানে সব ডিহাইড্রেটেড ফুড। চিকেনও যেটা আছে না, ওই চিকেনটাও ধরো 40 দিনের পুরনো চিকেন, মানে ওটা একদম ফ্রোজেন চিকেন, একটা বস্তায় আসতো। তো ওই বস্তার থেকেই সব চিকেন বার করে রান্না করতে হতো। এবং আমরা যখন ধরো পোস্টে ছিলাম, ধরো 8 জন 9 জন নিজেদের মধ্যে করতাম, যখন বেসে আসতাম তখন তো কুকটুক সব থাকতো। বাট ওয়েন উই ওয়্যার এট দ্য ফরওয়ার্ড লাইন, একদম ধরো লাইন অফ কন্ট্রোলে আছি, অথবা সিয়াচিনে একদম ফ্রন্টে আছি, অথবা লামায়েরু বলে একটা পোস্ট আছে, ওখানে আমরা ছিলাম, ওখানে কোনো ট্রেন্ড কুক কেউ ছিল তখন নিজেদের মধ্যে সব। আমি একজন অফিসার, আর আমার সঙ্গে একজন জেসিও, 2টো জেসিও, আর 15 জন ওয়ার, মানে আদার র্যাঙ্ক, হাওলদার নায়ক আছে, আমরা নিজেদের মধ্যে সব বানাতাম। মানে প্রথম কথা, খাওয়ার ইচ্ছেটা ওখানে চলে যায়, খাওয়ার ইচ্ছেটা থাকে না। অনেক ভালো ভালো খাবার থাকে, সুইস চকলেটও সরকার দেয়, এবং অনেক রকম আচার দেয় যাতে টেস্ট মানে চেঞ্জ করতে পারি, এবং ভালো ভালো খাবার কিছু নিয়ে আসে যাতে আমাদের মানে খাবার দেখলে মানুষের মোরাল হাই হয়, রিফ্রেশমেন্ট থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে খেতে ইচ্ছে করে না, অ্যাপেটাইট চলে যায়। মানে ওখানে যখন টেম্পারেচার -20 ডিগ্রি সেলসিয়াস, -30 ডিগ্রি সেলসিয়াস, এখানে 9 ডিগ্রিতে কলকাতায় মানুষ মাঙ্কি ক্যাপ পরে থাকে। যখন আমরা দার্জিলিংয়ে যখন যাই, 4 ডিগ্রিতে বাঙালি মানে ডিপুতে ঘুরতে যাচ্ছে দার্জিলিংয়ে, পুরো মাঙ্কি ক্যাপ, তা আমরা হাসি। কিন্তু সেই জায়গা মানে রোশনি, ওখানে -22, -25-এ মানুষ থাকছে এবং লড়াই করছে, এবং একদিন না 6 মাস, এবং সামনে দেখলে শুধু সাদা, একটা কোনো পাখি দেখা যায়, একটা কুকুরও দেখা যায় না। এটাই মানে এত মনোটনি হয়, মানে কিছু ম্যাসিভ মরাল ডাউন সেখানেও। তখন এখানে অনেকে বলবে, মানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো টাকা পান, পয়সা পান, ওই হাই অলটিতে অ্যাডিশনাল আরো 12,000 টাকা 15,000 টাকা এক্সট্রা পাবেন আপনার মাইনের থেকে।
পয়সা দিয়ে এটা হয় না, এটা হয় না, এইটা যতক্ষণ না কেউ নিজের এক্সপেরিয়েন্স করছে, না এক্সপেরিয়েন্স করে দেশের জন্য ভাবছে যে আমার পেছনে আমি কেন আছি এখানে, আমার ওপর এই জায়গাটা আমি যদি কোনো জায়গায় ল্যাপস করি তাহলে আর একটা কার্গিল হবে। আমরা একটা লেফটেন্যান্টকে কেউ এত লেফটেন্যান্ট মানে ধরে নাও একটা এখানকার ডিএসপি তো খুব নিচু চোখে দেখি না, ওই লেফটেন্যান্টের ওপর ভারতের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটি ডিপেন্ড করছে। ওর যদি কোথাও চুক হয় আর একটা কার্গিল হবে, আর একটা কার্গিল মানে কয়েক লক্ষ টাকা 10 দিনে গলে যাবে ভারতবর্ষের এক্সচেকারে 1 লক্ষ কোটি টাকা একটা লেফটেন্যান্টের গাফিলতিতে। তো দ্যাট লেফটেন্যান্ট রেসপন্সিবিলিটি ইজ ভেরি হিউজ। তো ও ধরো যে 2 কিলোমিটার 5 কিলোমিটার ইজ ইনচার্জ আ ইয়াং লেফটেন্যান্ট হু ইজ গার্ডিং সার্বভৌমত্ব ভারতবর্ষ, তাকে আমরা লেফটেন্যান্ট তো 19-20 বছর না, ওর যদি কোনো ল্যাপস হয় ইন্ডিয়া গোস ফর এ 6 তাহলে আর ওই কেন্দ্রে যারা বসে আছে তারাও বসে থাকতে পারবে না। তারা জঙ্গিও ঢুকতে পারে, পাকিস্তান আর্মিও ঢুকতে পারে, কার্গিলও হতে পারে, পেহেলগাঁও হতে পারে। আপনি লের কথা বলছিলেন, সেগুলোর ছবি যদি আপনার কাছে থাকে, কারণ আপনি প্রথমেই হ্যাঁ আমি লেতে খুব মজার ছবি আছে। এই দেখুন লেতে একটা সিনেমা হয়েছিল আপনার মনে আছে, অনিল কাপুর আর এই রানী, মানে লেতে শুটিং হয়েছিল, সেদিন আমরা ছিলাম। এবং অনিল কাপুর, আপনি যেই কথা বলছিলাম এখন 20-22 অনিল কাপুর 2বার কাঁচ ঝাঁকিয়ে ওকে হসপিটালে পাঠাতে হয়েছিল, 2বার, শুধু 2বার নারী ছিল। এই যে অনিল কাপুর আর এই আমাদের রানী মুখার্জি, এনারা কিন্তু 2বার এই কাঁচ ঝাঁকিয়ে এরা কিন্তু চলে গেছিল, আর রানী মুখার্জিও একটু দৌড়ে কিন্তু বসে পড়েছিল। হ্যাঁ এদের লেতে পাঠিয়ে দিতে হলো বেস হসপিটালে, ওরা ওখানে বেশিক্ষণ থাকতে পারেনি। এই বিভিন্ন দেখুন এই লে ছবি, এটা লামাইরু বলে একটা জায়গা, এই এখানে সব লামারা আছে, এরা মাঝে মাঝে আসতো, তো এদের সঙ্গে কিছু সময় আমার কাটতো। তো এই বিভিন্ন জায়গায় এখানে একটা খুব ইন্টারেস্টিং ছবি আছে আমাদের, এই যেহেতু এটা ফিল্ড এরিয়া 2-3 মাসের জন্য আমাদের ফ্যামিলি আসতো, তো আমার পরিবার এবং আমার কন্যা তখন বছর 2 অথবা 2.5 হবে। তো আর একটা মজার কথা হচ্ছে, যখন আমরা তো এমনি টেন্টে থাকতাম, উনি যখন আমার ওয়াইফ এবং কন্যা এসেছিল, আমি এই পাথরগুলো দিয়ে একটা ঘর বানিয়েছিলাম। হ্যাঁ, তো নিজের মতন করে এই লোকাল লোক নিয়ে, লে লাদাখদের লোক নিয়ে সেই ঘরের একটা ছবি আছে। হ্যাঁ এই যে পেলাম, এই দেখুন এই ঘরটা আমার নিজের হাতে বানানো, মানে আমার লোক দিয়ে। হ্যাঁ এটা কিরম মানে নর্মাল যে শীট থাকে, টিন শীট আর পাথর দিয়ে বানানো। আর এই যে আর পুরো বাড়ি চারিদিকে, মানে বাড়িটা হচ্ছে 6 ফিটেরও নিচে, মানে দাঁড়ালে মাথা লেগে যাবে। আর পুরো চারিদিকে গ্লাস লাগিয়েছিলাম। গ্লাসটা হচ্ছে তখন 3 টন বলে একটা গাড়ি থাকতো, 3 টন। তো 3 টনের যে উইন্ডস্ক্রিন, সেই উইন্ডস্ক্রিন, কারণ হাওয়া ঢোকা যাবে না। এটা আপনি কত সালের কথা বলছেন? এটা আমি জাস্ট কার্গিলের পর 2000। ওকে, আচ্ছা। তো চারিদিকে ওই উইন্ডস্ক্রিন লাগিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হাওয়া না ঢুকতে পারে। এক, দ্বিতীয়ত আমি আমার বউকে এক্সপেরিমেন্ট করাতে চাইছিলাম যে সকালবেলা এরকম রেইনবো আসতো, যে ঘুম থেকে বিছানা, মানে ওই একটাই ঘর ছিল, ওই বিছানার থেকে পুরো ওই রেইনবো এবং পুরো স্কাই, ইট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক। এবং রেইনবোটা ছবিতেও কত স্পষ্ট এইগুলো বিভিন্ন জায়গায় এখানে ওই লামারা আসতো, এরা অনেক এদের। তো বিভিন্নভাবে লাদাখে সময় আমাদের কাটানো। এটা জাস্ট আফটার কার্গিল, 99 কার্গিল শেষ হলো, তারপর অক্টোবর-নভেম্বরের পর আমরা মুভ করলাম। আমি লাস্টের দিকে মুভ করেছি, কারণ অনেক যেগুলো শেল যেগুলো পাকিস্তানের তরফ থেকে এসেছে সেগুলো ফাটেনি। তো ওখানে মানুষ তো ঘোরাঘুরি করে, সাধারণ মানুষ বাখারওয়াল বলে, ওদের বাখারওয়াল যারা এই ভেড়া নিয়ে ঘোরে, লোকাল বাখারওয়ালস বলে, তো ওরা ঘুরতো, তো ওরা ইনজিওর্ড হবে। তো ওই লাস্টে আমি একসঙ্গে করে বিভিন্ন সেক্টর থেকে ওগুলোকে ব্লাস্ট করে তারপর আমি ওখান থেকে বেরিয়েছিলাম। এটাও একটা বিরাট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস ওয়ার হুইচ আই হ্যাভ ডান, তবু করেছিলাম। কারণ পাকিস্তানের যে গোলাগুলো এসেছিল আমরা প্রত্যেকে জানতাম না এই গোলাগুলোর কিভাবে এসছে, কোন গোলা, কিন্তু আমরা সেটাকে ব্লাস্ট করলাম, করে তারপর ওইখান থেকে সমস্ত জায়গা পরিষ্কার করে আমরা বেরোই। পরে কি এগুলো নিয়ে রিসার্চ হয়েছিল, মানে এগুলো কতটা অ্যাডভান্স ছিল? সেই সময় অ্যাডভান্স না, মানে পাকিস্তান ক্যানট বি অ্যাডভান্স দ্যান ইন্ডিয়া। হ্যাঁ মানে আমরা পাকিস্তানেই তৈরি, সেই ব্যাপারে আপনারা জানেন? পাকিস্তান তো কিছু তৈরি না, সব তো চীনের। সো পাকিস্তানের 80% আর্মামেন্ট এন্ড অ্যামিউনিশন কামস ফ্রম চায়না। তো চীনে ওই বোমাগুলো চায়নার ম্যাক্সিমাম কিছু অর্ডিন্যান্স ফ্যাক্টরি পাকিস্তানের তৈরি। তবে আপনি জানেন আমরা চীনে খেলা নিয়ে এবং চীনে জিনিস নিয়ে যেভাবে একইভাবে চীনের ইনস্ট্রুমেন্ট আজকেও আমরা এই যখন ভারত
পাকিস্তান প্রায় লাইন অফ কন্ট্রোলে। এই 2-1 দিন আগে JF-17 একটা পড়ে গেছে, ওদের জেট ফাইটার, ওটাও চীনের খেলনা, মানে চীনের ফাইটার যেটা পাকিস্তান ইউজ করছে ওটাও পড়েছে। তো চীনের ওপর কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে এরকম কখনো হয়েছে যে সকালে বসে আপনি যার সাথে গল্প করছিলেন, একদম বিকেল বেলা তার দেহ কফিনে নিয়ে যাচ্ছেন? যাদের এ দিল মাঙ্গে মোর কে বলেছিল? পরমবীর চক্র, বিক্রম বাত্রা, এর নাম তো সবাই জানে। তো এর সঙ্গে এর প্রথম অপারেশনটা শেষ হয়, তোলোলিং ক্যাপচার করে। ইনি ছিলেন 13 জ্যাকরিভ, জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলের অফিসার। তো উনি প্রথম তোলোলিং কভার নেওয়ার পর ওনাকে কমপ্লিট ব্যাটালিয়ন এবং ওনার কমান্ডিং অফিসার বলেছিল এবার রেস্ট করো। তখন ও বলেছিল না আমি আবার যাবো। জেনারেলি একটা অপারেশন যখন 5 দিন 6 দিন 7 দিন নন স্টপ অপারেশন চলে তখন মানে ঘুম নেই, 6 দিন 4 দিন খাওয়া ঠিক করে নেই, বাথরুম চান ছেড়ে দিন, মানে গায়ে জল নেই। দেন ইউ আর ডুইং অ্যান অপারেশন ফর 7 days ইন ডাইরেক্ট লাইন অফ দ্য এনিমি। এবং সেখান থেকে তোলোলিং প্রথম আমাদের জয়, ভারতীয় সৈনিকদের প্রথম জয় তোলোলিং চূড়া। তারপর এটাতে হাল্লা হয়ে গেল পুরো দেশে। তারপর আমরা নিচে সকালে বসে এই বিক্রমের সঙ্গে চা পুরি সবজি খাচ্ছি, এইভাবে কি হয়েছিল সব নানা রকম কথা। এবং এটা নিয়ে একটা গল্প আছে, এটা মানে খুব সুন্দর গল্প। তো এইসব করতে 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 আপনি যেহেতু জিজ্ঞেস করলেন যার সঙ্গে চা খেলেন তাকে কি, হ্যাঁ এটার পরও আর একটা অপারেশন গেল, তোলোলিং এর পর আর একটা পিক গেল, ওটা মোস্ট প্রবাবলি 4852 ছিল। এগুলো মনে হচ্ছে 4852 মিটার, মানে ওই হাইটসে আবার একটা করতে গেল। সেইখানে আমরা আর বাত্রাকে ফিরে পেলাম না। বিক্রম বাত্রার মানে স্তব্ধ নিঃশ্বাস, তার শরীর আমরা নিচে পেলাম, সেটা কফিন বন্ধ হয়ে তার বাড়ি গেল। তো আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে এরকম বহু বন্ধু যাদের সঙ্গে সকালে চা খেয়েছি অথবা বিকেলে খেয়েছি, তাদের সঙ্গে কিন্তু আবার তাদের হাই হ্যালো করতে আমরা আর পারিনি। সো দ্যাট অ্যান্ড আমাদের যখন যায়, মানে এটা আপনারাও শুনবেন এবং যারা দেখছে তাদের এটা জানা উচিত, আমরা যখন কোনো অপারেশনে যাই আমরা বাড়িতে একটা চিঠি লিখে চলে যাই। দ্যাট ইজ মানে তোর মা বাবাকে একটা চিঠি লিখতে হয়, অথবা আমার নিজের যদি বিয়ে থাকে স্ত্রীকে চিঠি লিখতে হয়। মানে আমি যখন আসবো অথবা তুমি যখন চিঠিটা পাবে তখন আমি হয়তো এই দুনিয়ায় নেই, তুমি যখন পড়ছো চিঠিটা আমি ওপর থেকে দেখছি। তো এইভাবে একটা আমাদের চিঠি লাস্ট লেটার বলে। তো এনি অপারেশন যখন যায় তখন এটা লিখতে হয়, এবং এই অপারেশন যদি সাকসেসফুল হয়ে যায় ফিরে এলাম তো চিঠি ছিঁড়ে ফেলে দেওয়া হয়, আর যদি না হয় এই চিঠিটা চলে যায় হচ্ছে বাড়িতে। তো মা বাবার কাছে ও তার ছেলে শেষ চিঠি, সেটা জওয়ান হোক অফিসার হোক জেসি হোক সে পায়। যদি তার মানে নিথর দেহ বাড়িতে পৌঁছয় তো মা চিঠিটাও দেখে, তখন ওইখানে ওর যা বক্তব্য রাখার সেই ওই চিঠিতে ওই বক্তব্য থাকে। এটা আমরা কালিয়ার পেয়েছি, আমরা বিক্রম বাত্রার পেয়েছি, এই বিভিন্ন। আপনি কখনো এরকম চিঠি লিখেছেন? লিখলেও তো আমি এখনো আপনার সামনে বসে দিচ্ছি, সেটা না গল্প করলেই ভালো। কিন্তু হ্যাঁ, যেদিন কার্গিল আমি প্রথম দিন চলে যাচ্ছিলাম, আমি ভলেন্টিয়ার করেছিলাম। আমি যেমন বললাম যে আমি যখন গেছি আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। আমাদের যেদিন ওই ফায়ারিং হলো সেদিন অবশ্য আমার স্ত্রী অনেক কান্নাকাটি করেছিল, আর তার কিছুদিন আগে ভাগ্যভাবে আমার মা বাবাও ছিল সেই সময়। আজকে আমার বাবার মৃত্যু হয়েছে, কিন্তু সেই দিন কাশ্মীরে ছিলেন এবং তার 2 দিন মধ্যে যেহেতু লড়াই লেগে গেছে মা বাবাকে পাঠিয়ে দিতে হলো। সেদিনও মা বাবা মানে বাবা হয়তো অতটা চিন্তা নিশ্চিত ছিল, বাবাদের মুখে তো চিন্তা দেখা যায় না, তবে মা খুব উদ্বিগ্ন ছিল আমি জানি। এবং আমি যখন চলে গেলাম আমি খবর পেতাম তখন তো একবারে কোনো কমিউনিকেশন কাট হয়ে যেত। ওই আমরা ইরিডিয়াম সেট পেতাম, ওই নিয়ে কোনো সময় ফোনে কথা হতো। তখন তো মোবাইলে 2000 সালে আমাদের কারোর কাছেই মোবাইল ছিল, মোবাইল হোয়াটসঅ্যাপের কিছু ছিল, মোবাইলই ছিল না। তখন অনেক পরে 2002-তে আমি যখন অপরাক্রম রাজস্থানে গেছি তখন ওই নোকিয়া, ওটা মাথায় আজকে মারলে মরে যাবে এত বড় বড় একটা কালো মানে একটা মোটা ফোন তখন ছিল। তখন 10 টাকা বোধ আউটগোয়িং কল ছিল, ভালো ছিল, দোতলা থেকে পড়ে গেল ভাঙতো না একদম। সেটা খুব ভালো ছিল। তো তখন এই অবস্থার মধ্যে দিয়ে গেছে। ও মানে কান্না দুঃখ চলে যাওয়া,
প্রচুর দিন আলাদা। যেমন অপরাক্রম যখন হয়েছিল 2001 সালে, আপনার মনে আছে জম্মুতে একটা অ্যাটাক হয়েছিল, তারপরে এই অটল বিহারী বাজপেয়ী এই আজকে যা ঘটনা হয়েছিল ইস্পার কি উস্পার বলে সবাইকে পাঠিয়ে দিল আমাদের। তো 1 বছর ভারতীয় সামরিক বাহিনী বর্ডারে ছিল, সেই সময় কিন্তু আমরা প্রায় 1 বছর পরিবার থেকে দূরে ছিলাম। এরকম বহুবার হয়েছে যে বছর বছর পরিবারের সঙ্গে দেখা হয়নি, যে মানে তখন চিঠির যোগ। আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি, এই 7 দিন আগে আলমারি গোছাতে গোছাতে আমার স্ত্রী, আমি যেসব চিঠিগুলো লিখতাম 17,000 ফিট 22,000 ফিটে একা বসে, আপনি বললেন যে কিরকম ভাবে সময় কাটাতেন, তখন একটা ওই পোস্টাল আর্মি পোস্টাল চিঠি ছিল, এসব হোয়াটসঅ্যাপ কিচ্ছু নেই, সেই চিঠি লিখতাম। তখন লেখার হ্যাবিট, পড়ার হ্যাবিট ওই সময় ছিল। সেই চিঠিগুলো আজকে যখন পড়ি, ওই চিঠিগুলো ছিল হচ্ছে 1998-99 সালের চিঠি। আজকে 2025-এই এই 4-5 দিন আগে পড়লাম, তো ওইটা আমার কাছে শুধু হাস্য কমেডি হলো যে এইরকম ভাবেও আমি চিঠি লিখতে পারি, যে দীপ্তাংশু চৌধুরীর মতো একজন লোক তার বউকে প্রেমপত্র লিখছে 19,000 ফিটে, তার চোখ কিরম এবং সে কিরম দেখতে, মানে এত রোমান্টিক 19,000 ফিটেও কেউ হতে পারে। আমি এটা আজকে থেকে, যে আমি কি কোনোদিন রোমান্টিক ছিলাম, আজ তো নেই, তবে কোনো কি ছিলাম, একটা লাইন দিয়ে একটা আমি চোখ টোক নিয়ে কিছু একটা লিখেছিলাম, সেটা নিয়ে আমরা প্রায় 1 ঘন্টা দুজনে মিলে খুব হাসলাম। আমরা হাসলাম কারণ আমিও আজকে এসছি, আমিও আছি, এবং বহু এরম স্ত্রী আজ মানে যারা পরিবার আছেন, ভিডিও হয়ে গেছেন, যাদের কাছে এরকম চিঠি আছে কিন্তু তারা পাশে, তাদের সেই মানুষটা নেই যার সঙ্গে এটাকে শেয়ার করবে। বহু মানুষ এরকম কখনো হয়েছে যে মনে হয়েছে যে নিজের বন্ধুর দেহ, মৃতদেহ দেখার পর মনে হয়েছে যে না আর নয়, আর কোনো যুদ্ধ না, এবার ফিরে আসি? দেখুন, এরকম কোনোদিন মনে হয়নি, কারণ অবজেক্টিভ একটাই ছিল। আমরা যখন আমাদের ট্রেন এরকম করা হয় যে আপনি একজন আর্মি অফিসারের ইন্টারভিউ নিচ্ছেন, তো আমাদের ট্রেনিং এরকম, আমাদের ট্রেনিং হচ্ছে আমার দেশের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটির ওপর যে আঙুল দেখাবে, আমার নাগরিক ভাই বোনদের ওপর যে একটুখানি আঁচড় কেন, তাকে আমি কেটে দেবো। ওই বলছিল না কালাম নাকি কলাম কি সব পড়তে, আমরা স্যার কালাম করতে পারি, কেটে দেবো আমরা। সো আমরা আমার ভারতবর্ষের দিকে যে চোখ নিয়ে তাকাবে এবং আমার ভাই বোনকে কেউ একটা আঁচড় কাটবে, আমি তাকে ছাড়বো না। সো উই হ্যাভ বিন ট্রেন্ড লাইক দ্যাট। তো কে যাচ্ছে, আমরা যখন লড়াই করতে যাচ্ছি, আমার পাশে কে হিন্দু না কে মুসলমান কে খ্রিস্টান, বুলেট কোনোদিন ধর্ম দেখে আসে না। সো বুলেট যখন আসছে আমার দিকে আসছে, ভারতীয়র বুক চিড়ে যাবে। তো আমরাও একসঙ্গে এইভাবে লড়াইটা করি, কে যাচ্ছে না যাচ্ছে, কে পড়ে গেল। আমার অবজেক্টিভ ভারতকে বাঁচানো, আমার অবজেক্টিভ আমার নাগরিককে বাঁচানো, আমার সার্বভৌমত্বকে বাঁচানো, আমার ইন্টিগ্রিটিকে বাঁচানো। অ্যান্ড আমি ইন্ডিয়ান, আই উইল বি অলওয়েজ বি আ প্রাউড ইন্ডিয়ান। তো আমার জীবনের লক্ষ্য হচ্ছে ভারত। তো আমার পাশে কে চলে গেল, কে এসে গেল, আমি দেখতেই পারি না, আমি দেখবই না। তাদের সঙ্গে তো একটা ইমোশনাল বন্ড, ইমোশনাল ইজ ওকে। ইমোশনাল যখন এসে গেলাম আপনার সঙ্গে, সন্ধেবেলা বসে চা কফি খাচ্ছি, অথবা আজকের দিনে মুড়ি তেলে ভাজা খাচ্ছি, অনেক ইমোশন হবে। বাট when I am fighting for my country, when I am fighting for the integrity of my country, I have got no emotion. কে শুধু ওর মাথাটা কাটা হচ্ছে আমার একমাত্র ইমোশন। আমার একমাত্র ইমোশন হচ্ছে ও যেন আমার লাইন অফ কন্ট্রোল ক্রস না করতে, এটা আমার ইমোশন। 22শে এপ্রিল যেটা হলো এবং যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, মানে এই যে হামলাটা, এটা তো মানে আমার 24 বছর এক্সপিরিয়েন্স বলে দে আর স্টিল ইন ইন্ডিয়া। এরা যখন আসে দুম করে আর ফেরত যায় না, যতক্ষণ না ওদের এলিমিনেট করা হয়, মেরে দেওয়া হয়, যতক্ষণ না ফোর্সেস এদের মেরে কেটে নয় পাকিস্তান পাঠাচ্ছে অথবা জলে ভাসিয়ে দিচ্ছে, ততদিন কিন্তু ওরা আমাদের ক্ষতি করতে থাকবে। এখন আবার ধরুন মাস 1.5, 2, 5 ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। চুপ। 2023 হয়েছিল, এসছিল, 2025-এ অ্যাটাক করলো। এর নিচে কিন্তু একদম শান্ত ছিল। আবার দেখবেন এদের যদি এলিমিনেট না করতে পারি, আমরা যদি ধরতে না পারি, এরা, আমি অনেকে বলছে পাইনের ঘন জঙ্গলে ওরা মিলিয়ে গেছে, না, ওরা তো লোকাল সাপোর্ট ছিল। ওরা ওই নাকের তলা দিয়ে, এই সিকিউরিটির নাকের তলা দিয়ে ওই খচ্চরে বসে পেহেলগাঁওর সামনে গাড়িতে উঠে গেছে। ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার। এক্স্যাক্টলি। তো এইটা দেখেছে বলে সবার প্ল্যান্ড মার্ডার, প্রি প্ল্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার। এক্স্যাক্টলি। প্ল্যান্ড বাই পাকিস্তান আইএসএন, পাকিস্তানের সামরিক বাহিনী। ঠিক আছে। তো এইটা যখন হয়েছে, তো এই জায়গাটা থেকে আমরা যদি
পিছিয়ে যাই 2023, 2024 এবং 2022, এই একই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যারা এই ঘটনাটা ঘটিয়েছে বিভিন্ন সময় এরা কিন্তু একইভাবে অ্যাব্রোগেশন 370-এর পরেও এটা কিন্তু কাশ্মীর উপত্যকায় হয়েছে, রিয়াসিতে হয়েছে। আপনি যদি মনে করেন একটা মন্দিরে গেছিল, গুজরাট থেকে একটা বাস এসেছিল, ওখানে বাচ্চা এবং মহিলাদের মারা হয়েছিল, ওখানে সংখ্যাটা কম ছিল, 6জন 7জন। কাটরা অ্যাটাক হয়েছে, আর্মি বাস যাচ্ছিল, ওখানে গ্রেনেড মারা হয়েছিল রাজৌরিতে 2022-এ, একজন মারা গেলেও সেটা মার্ডার। এইবার এই যে আপনি কথাটা বললেন, এত ভালো কথাটা, এই আমাদের সরকার অথবা মিডিয়া অথবা 140 কোটি মানুষ এই 26 জনকে দেখে কিন্তু তাদের এই মনটা নড়ে উঠেছে এবং তারা সবাই একটা রিভেঞ্জ চায়। কিন্তু আপনি যেটা বললেন, একজনও যখন মারা যাচ্ছে, 2জন যাচ্ছে, 3জন যাচ্ছে, আপনি যদি এটাকে অ্যাড করেন এটা 26-এর অনেক বেশি হয়ে যাবে। সো 2023, 2024 যদি আমরা সবগুলোকে অ্যাড করি, এগুলো অনেক বেশি নিশ্চয়ই। তাহলে সেদিনকে কেন ভারত সরকার অথবা সামরিক বাহিনী অথবা সিসিএস, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, এরা কেন সেদিনকে জেগে উঠলো না? কেন আমাদের জেগে উঠতে হচ্ছে 26 জন মারা যাওয়ার পর? আমার কথাটা এখানে। এবং স্যার, আমরা যেটা জানি সেটা হচ্ছে কাশ্মীর মানেই সেখানে গেলে চারিদিকে আর্মি থাকবে, আমাদের 14 বার দেখাতে হবে, আধার কার্ড দেখাতে হবে, ভোটার কার্ড দেখাতে হবে, সমস্ত কিছু, আমাদের গাড়ি 3-4 বার সার্চ হবে, এত কিছু, এত টাইট সিকিউরিটি, তারপরেও এরকম হামলা। দেখুন, এখানে তো একটা ল্যাপস হয়েছে, সেন্টারের ল্যাপস। আমি সামরিক বাহিনীর একজন প্রাক্তন হয়েও বলতে কোনো আপত্তি নেই, সত্যিটাকে সত্যি বলতে হবে। আর না হলে কি হবে, আমরা যদি এটাকে বারবার এই ধুলোটা, আমরা যে কার্পেটের তলায় বসে আছি, যদি ধুলোটা ঢোকাতেই থাকি, একদিন এত ধুলো হয়ে যাবে যে আপনার বিভিন্ন রোগ হয়ে যাবে শরীরে। তো সত্যিটাকে সত্যি বলতে হবে। আমরা কি করি, এটাকে ঢেকে দিই। বাংলায় একটা কি প্রভাব আছে, মাছ দিয়ে নাকি শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তো এটা ঢাকা যাবে না। তো আমাদের দোষ হয়েছে। আর there is a lapse in intelligence, there is a lapse in security architecture, এটা হয়েছে। এবং যাদের এটা রেসপন্সিবিলিটি ছিল তাদের কিন্তু দোষটা নিতে হবে, বারবার ঢেকে দিলে চলবে না। দেখুন, আমি বলছি না এই সময় যে কে ব্লেম গেমে আমি যাচ্ছি না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের নিচে তো এখনো যে কাশ্মীর উপত্যকায় যে সিকিউরিটি, সেটা লেফটেন্যান্ট গভর্নর আছে, সেটা তো যদিও সরকার আবদুল্লাহরা চালাচ্ছে কিন্তু তার হাতে নেই। সবার জানা উচিত জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশও কিন্তু হোমের আন্ডারে, স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। এটা অনেকে জানে না, সবাই ভাবছে বোধহয় এটা স্টেটের আন্ডারে না, লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে। এবং হোম মিনিস্ট্রির আন্ডারে যেটা আপনি কারেক্টলি বললেন, আর্মি, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এবং বিভিন্ন যে ফোর্সেস ওখানে ঘুরছে, এবং যে পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সি, র রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আইবি, এরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে ল্যাপস হলো কেন, এই প্রশ্নটাকে জিজ্ঞেস করতে হবে। আমরা এই প্রশ্নটা গণমাধ্যম অথবা ইলেকট্রনিক মিডিয়া এবং টিভিতে যারা দেখছি, বিশেষ করে দিল্লির মিডিয়ারা, এই প্রশ্নটা জিজ্ঞেস করতে কোথাও না কোথাও একটা মানে হেজিটেট করছে, ডাইলেমা আছে, যে আমরা কেন্দ্রকে জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছি যে এই যে 26টা প্রান্ত গেল, এর আগে অনেক প্রাণ যাচ্ছে, সেটাকে অ্যাড করলে 26-এর অনেক বেশি হবে। এই যে বারবার যে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, তো এইটার ব্লেমকে একজন কাউকে নিতে হবে। তো সবার ব্লেম, এখানে যদি মুর্শিদাবাদ হয়, সঙ্গে সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর দিকে আঙুল দিয়ে দিচ্ছি, কারোর দিকে আঙুল দিয়ে দিচ্ছি। তো যখন কেন্দ্রে যে দোষগুলো, বর্ডার থেকে যে বারবার লাইন অফ কন্ট্রোল থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে লোক আসছে, এই বারুদ ঢুকছে, হাওয়ালার থেকে টাকা ঢুকছে, বন্দুক ঢুকেছে, এরা যে বন্দুক দিয়ে মেরেছে এই 26 জনকে, সেটা তো ইন্ডিয়ান আর্মি কারোর হাতে তুলে দেয়নি, এটা তো সিআরপিএফ তুলে দেয়নি। এই বন্দুকটা কেউ না কেউ তো কাশ্মীর উপত্যকায় তুলে দিয়েছে ওদের হাতে, কেউ না কেউ এদের খেতে দিচ্ছে। আর এই ঘটনাটা অনেকে বলছে কি যে আসিম মুনির 3 দিন আগে একটা বক্তৃতা দিয়েছিল, এই 3 দিন পর এই ঘটনাটা হয়ে গেল। এইটা যদি 3 দিনে প্ল্যান করতে পারে টেররিস্ট, এই 4-5টা যতই এসেছিল, তারা যদি 3 দিনের মধ্যে এই প্ল্যান করতে পারে, তাদের হ্যাটস অফ, তাদের ইন্ডিয়ান আর্মি দরকার নেই। তারা মানে দে আর ওয়ে অ্যাহেড দ্যান ইন্ডিয়ান আর্মি। আপনার স্যার এটা সিরিয়াসলি মনে হয় এটা 3 দিনের প্ল্যানে হয়েছে? ইম্পসিবল। এটা আমার কাছে যে খবর 2023-এ এসেছিল, মুসা আলী, আরেকজন ছিল আলী কুমার ঠাক্কর, মুসলিম, ইনি থাকতেন হচ্ছে শ্রীনগরের খুব
কাছে একটা দাড়িচিম বলে ফরেস্ট আছে, সেই ফরেস্টের আশেপাশে ওনার বাড়ি ছিল, ঠিক আছে। আর এই দুটো লোক, একজন থাকতো বাডগামে, একজন থাকতো কিস্তাওয়ারে, এই নামগুলো আপনারা শুনেছেন। এরা এসে 2023-এ, আর এই যে ঠক্কর লোকটা লোকাল কাশ্মীরি, এ 2018-এ এই পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ট্রেন্ড হয়েছে অ্যাজ এ গাইড। তো এ যখন টেররিস্টরা আসে, পাকিস্তানি টেররিস্ট মার্সিনারি, এদের কিরম ভাবে রাখবে, এদের হাতে পয়সা কিরম আসবে, কিভাবে তুলে দেওয়া যায়, এই কমপ্লিট প্ল্যানিংটা, কিভাবে অ্যাটাক করবে, কোথায় রেকি করবে, কোন জায়গায় যাবে, কোন জায়গা থেকে পালাতে সুবিধা হবে, এসকেপ রুট কি, কোথায় মারার পর আর্মি অথবা প্যারামিলিটারি ফোর্স আসতে সময় লাগবে, কি কমিউনিকেশন দিয়ে ইউজ করব। এখানে একটা স্যাটেলাইট ফোন ইউজ করা হয়েছিল, যেটা কেউ জানে না, আপনার দর্শকরা জানে না, মানে ভারতবর্ষে খুব কম লোক জানে। এটা ইরিডিয়াম সেট ইউজ করেনি। নর্মালি আমাদের সময় যে কোনো জঙ্গি ইরিডিয়াম সেট ইউজ করতো, এখানে ইউজ করেছি হোয়াই সেট। হোয়াই সেটটা চাইনিজ সেট, এটা চাইনিজ স্যাটেলাইট ফোন, যেখানে কোনো নাম্বার থাকে না, ইট ইজ আ কোডেড কোড থাকে, কোনো সিম, যেমন আমরা ফোনে ধরুন এই যে একটা ফোনের মধ্যে একটা সিম থাকে, ওইখানে কোনো সিম থাকবে না, ইট ইজ আ কোডেড নাম্বার। এখন তো স্যার অ্যাপও এসে গেছে যে এই অ্যাপটা ডাউনলোড করলে কাউকে ফোন করলে সেই নাম্বারটা দেখা যায় একদম, কিন্তু এটা থ্রু স্যাটেলাইট চলে। এই স্যাটেলাইটটা আমাদের স্যাটেলাইট না, মার্কিন যুক্তরাষ্ট্র স্যাটেলাইট না, গ্লাসনস হচ্ছে রাশিয়ান স্যাটেলাইট না, এটা টেকিনক বলে একটা স্যাটেলাইট আছে, ওটা চাইনিজ স্যাটেলাইট। তো একদিকে চায়না কিন্তু মদত করছে, এটা অ্যাকচুয়ালি ওদের সামরিক বাহিনী ইউজ করে, সেটা ওরা দিয়েছে কাদের, জঙ্গিদের, জঙ্গিরা সেটা ইউজ করেছে। এবং যদি যেখানে সিগন্যালও নেই, এই স্যাটেলাইটের দ্বারা আর এই কোড দ্বারা যদি কিচ্ছু থাকলো না, তাহলেও কিন্তু ফোন ইউজ করতে ওরা পারবে। আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে এর হ্যান্ডলাররা বসেছিল মুজাফফরবাদে, মানে চায়না ইনডিরেক্টলি ইনভলভড। ইয়েস, অফ কোর্স চায়না পুরোটাই ইনভলভ। মানে এটা কথা বলতে গেলে তো জিওপলিটিক্যালি অনেক কথা বলতে হয়, এটা এত সিরিয়াস ডিসকাশনের মধ্যে আজ আমি যাব না, কিন্তু ইয়েস চায়না ইজ ইনভলভড। আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে আমাদের রিসার্চ অ্যানালিসিস উইং অর আইবি যদি এটাকে এনক্রিপ্ট করতে চায় আর এটাকে ট্র্যাক করতে চায়, ওই সময় কিন্তু ট্র্যাক করতে পারবে না। সো একদিকে দে হ্যাভ ইউজ মোস্ট অ্যাডভান্স টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওয়েপেন এরা M4 কার্বাইন ইউজ করেছিল, উইচ ইজ মার্কিন যুক্তরাষ্ট্র USA কার্বাইন, যেটা আপনি এটা তো সাধারণ কোনো জঙ্গির হাতে থাকবে না, কেউ দিয়েছে। AK-47 ইউজ করেছিল। M4 এর মানে খোকা পাওয়া গেছে, বুলেট যাওয়ার পর যে কেসটা পড়ে থাকে, তো M4 এর খোকা পাওয়া গেছে। সো দে হ্যাভ ইউজড M4 কার্বাইন which is most advanced weapon, AK-47 ইউজ করেছে। তো নিশ্চিতভাবে লোকাল যারা OGW বলে, ওভার গ্রাউন্ড ওয়ার্কার, এরা হচ্ছে কাশ্মীরি, যারা এই জঙ্গিদের হেল্প করে, তো জঙ্গিদের এরা হেল্প করেছে। এটাও তো শোনা গেছে স্যার যে 140 জন কাশ্মীরি ওদের সাথে ইনভলভ ছিল। দেখুন আমি এই নাম্বারগুলো বলতে পারবো না, এই নাম্বারগুলো বিভিন্ন জায়গায় গণমাধ্যমে উঠে আসছে, দিস আর নট কারেক্ট। ওকে, এত বড় লোক, এত মানে এই এত সংখ্যায় এইভাবে ধরুন 10 জন 12 জন 14 জন এই 1.5-3 বছরে যা ছিল, কেউ না কেউ এদের হেল্প করেছে, থাক করতেই হবে, নয়তো সম্ভব না। এবং ওই এরিয়ায় যখন ওরা ঢুকছে, যে এরিয়ায় সাধারণত সেই দিন পর্যটকরা যায় না, সেই দিন এই পর্যটকদের জোর করে নিয়ে যাওয়া হলো, এবং বৈশারণ ভ্যালিতে, ওটা যেটা 1 ঘন্টা দূর পেহেলগাঁও রোড হেড থেকে, যেখান থেকে নয় ঘোড়া নয় খচ্চরের পিঠে যেতে হয়, সেইখান থেকে ওই সহিসগুলো কিন্তু জোর করে নিয়ে গেল। এবং যে টাকা চাইছিল, যখন অনেক এর মধ্যে আমাদের পশ্চিমবাংলার কিছু টুরিস্ট আছে, ওরা বলেছিল যাবো না, তাদের টাকা কমিয়ে দেওয়া হলো এবং ওদের জোর করে নিয়ে যাওয়া হলো। এবং ওদের কাছে কিছু খবর ছিল, এই খবরটা হচ্ছে ভারতীয়র কোনো কেন্দ্রের উচ্চপদস্থ অফিসার, সেদিনকে সেন্ট্রাল গভর্নমেন্টে একদম মোস্ট সেন্সিটিভ একটা ডিপার্টমেন্টের অফিসার, আমি আর ক্যামেরার সামনে বললাম না, তারা কিন্তু সেখানে সেদিন ছিল, ওই সময় ছিল। এই ডেটটা যে 22 তারিখ দুপুর 2:30-এর পর এই জঙ্গিরা বেছে নিল, এইগুলো কিন্তু এই ডটগুলো মেলাতে হবে। হ্যাঁ, শুধু যে 3 দিন পর হয়ে গেল মুনির, না আসিম মুনির 3 দিন পর এত বড় ঘটনা হতে পারে না, ইম্পসিবল। মানে এটার যা প্ল্যানিং রেকি, ইট মাস্ট বি গোয়িং ফর মানে মিনিমাম ফর লাস্ট 30-35-40 ডেজ, 40 দিন প্ল্যানিং এর পর তলে এরকম 26 জনকে মারতে পারো, তাহলে ইম্পসিবল, ইট ইজ নট ফিজিবল অ্যাট অল। নাহলে তো রোজ এরকম 26 জনকে মেরে দেবে, তো এটা সম্ভব না। আর যদি মুনিরের কথা, আসিম মুনিরের কথা 26 জন মারে, তো রোজ 26 জন মারবে,
এইটা আসিম মুনিরের 3 দিন বলার পর এটা মিলে যাচ্ছে, তো অনেকে বলছে 3 দিনের পর এই অ্যাকশন, না এরকম হয়নি, অ্যাকশন হতোই, এবং এদের এখনো ধরতে পারা যায়নি এরা কে। এবং স্যার এটা তো ইন্ডিয়ান আর্মিকে মানে পুরো ওয়ার্ল্ডে ইন্ডিয়ান আর্মির যে তাদের কোয়ালিটি নিয়ে চর্চা করা হয় সেখানে এতদিন চলে গেছে, মানে এই ব্যর্থতাটাকে দেখুন ইন্ডিয়ান আর্মি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার, এইটাতে একটা প্লেয়ার, এর মধ্যে এজেন্সি আছে রিসার্চ অ্যানালিসিস উইং which plays a major role, গোয়েন্দা বিভাগ, আইবি যে ইন্টারনাল দেখে, র দেখে এক্সটার্নাল, এক্স্যাক্টলি এত মানে অ্যাডভান্সড রিসার্চ আমাদের রয়েছে। তারপর আমাদের স্যাটেলাইট ইমেজারি আছে, তারপর এনটিআরও আছে, ন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন আছে, তো অল দিস অর্গানাইজেশন, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, তো এই অল দিস অর্গানাইজেশন এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না 4 জন কোথায় গেল। এক্স্যাক্টলি, তো এটা উড়ে যাবে না, এটা তো উড়ে যাবে না, মিলিয়েও যাবে না, এটা তো মাখন না যে গলে যাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে এরকম ব্যাপার না। তারা এখনো ইন্ডিয়ায় রয়েছে না? আমার এক্সপেরিয়েন্স বলে, আমার 24 বছর এক্সপেরিয়েন্স বলে দে আর স্টিল ইন ইন্ডিয়া। এরা যখন আসে দুম করে আর ফেরত যায় না, যতক্ষণ না ওদের এলিমিনেট করা হয়, মেরে দেওয়া হয়, যতক্ষণ না ফোর্সেস এদের মেরে কেটে নয় পাকিস্তান পাঠাচ্ছে অথবা জলে ভাসিয়ে দিচ্ছে, ততদিন কিন্তু ওরা আমাদের ক্ষতি করতে থাকবে। এখন আবার ধরুন মাস 2 1 5 1 ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, চুপ। 2023 হয়েছিল, এসছিল, 2025 অ্যাটাক করলো, এর নিচে কিন্তু একদম শান্ত ছিল। আবার দেখবেন এদের যদি এলিমিনেট না করতে পারি, আমরা যদি ধরতে না পারি, এরা, আমি অনেকে বলছে পাইনের ঘন জঙ্গলে ওরা মিলিয়ে গেছে, না, ওরা তো লোকাল সাপোর্ট ছিল, ওরা ওই নাকের তলা দিয়ে, এই সিকিউরিটির নাকের তলা দিয়ে ওই খচ্চরে বসে পেহেলগাঁওর সামনে গাড়িতে উঠে গেছে। তো আমরা কেন ভাবছি যে পাইন বনের মধ্যে ওরা মিলিয়ে গেছে এবং কিস্তবার, পাইন বনের ওইদিকে কিস্তবার চলে, না এরকম হয়নি। আমার মতে যে লোকালরা ছিল ওদের মধ্যে কেন নর্মাল যে লোকাল কাশ্মীরি এবং পাকিস্তানি যারা পাক অধিকৃত কাশ্মীর থেকে এসছে, ওদের দেখতে এক, ওদের খাদ্য স্বভাব এক, ওদের মুভমেন্ট জামা কাপড় সব এক, আপনি ধরতেই পারবেন না। এখানে যদি কোনো বাংলাদেশ ঢাকার থেকে কলকাতায় ঘুরে বেড়ায়, আপনি ধরতে পারবেন? যদি আমার মতন আপনার মতন শার্ট পরে কোনো বসে থাকে, এখানে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আর একজনের বসে থাকলো, আপনি ইন্টারভিউ নেবেন, বুঝতেই পারবেন না। সো ইট ইজ লাইক দ্যাট। সো ও লোকালের সঙ্গে মিলিয়ে গেছে। এখন যতক্ষণ না এক্সাক্ট ইনফরমেশন পাবে, ওদের মধ্যে থেকে কেউ না কেউ ইনফরমেশন ব্রেক করবে, ততক্ষণ কোনো সামরিক বাহিনী, কোনো ইন্টেলিজেন্স, যতক্ষণ না ওদের মধ্যে এজেন্সির মধ্যে থেকে কেউ সোর্স ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ আজ ওইখানে আছে, ওই বাড়ি যাবে, এই বাড়ি যাবে, তাহলে ধরতে পারে। এখন হয়তো আমরা জানি না, হয়তো দিল্লি পৌঁছে গেছে, কোন একটা দিল্লির একটা বাড়িতে ভাড়া নিয়েও আছে, স্লিপার সেল আছে, তো ওভারগ্রাউন্ড ওয়ার্কার আছে, ওজিডব্লিউ আছে, স্লিপার সেল আছে। এবার কার বাড়িতে কোন স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে, ধরুন আমার বাড়িতে আমি রেখে দিলাম আমার ভাই বলে, আপনি জানতে পারবেন না। সো এখন দিল্লিতে আছে না, কলকাতায় আছে না, জম্মু আছে, আমি বলতে পারবো না, বাট ওইখান থেকে উধাও হয়ে গেছে। এই রাতারাতি যদি না ধরতে পারো, 24 ঘন্টা 48 ঘন্টা যদি ক্রস করে যায়, ইম্পসিবল টু ক্যাচ। স্যার আপনি এতগুলো যুদ্ধক্ষেত্রে গেছেন, একটা জিনিস জিজ্ঞাসা করতেই হচ্ছে যে আমরা যেরকম জানি পুজোর গন্ধ হয়, সেরকমই বৃষ্টির গন্ধ হয়, ভালো রান্না করলে সেটার গন্ধ হয়, যুদ্ধক্ষেত্র থেকে ঠিক কিরকম গন্ধ আসে? ঘামের গন্ধ, বারুদের গন্ধ, রক্তের গন্ধ? দেখুন, যারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ চায় না, যারা লড়াই করেছে, যারা রক্ত দেখেছে, যারা নিজের, আপনি একদম জিজ্ঞেস করেছিলেন আমার সঙ্গে আমার কলিগ যারা লড়াই করছিল, তাদের কফিনবন্দি দেহ যখন চলে যায়, তারা আবার যুদ্ধ দেখতে চায় না। যুদ্ধ হলে কি ভারতের পরিস্থিতি হবে, যারা যুদ্ধ করছে তারা জানে, তারা চায় না তাদের ভাই বোন পেছনে 140 কোটি মানুষ, যার মধ্যে 70% 70-80% মানুষ আজকের দিনও ফ্রি রেশনের জন্য বসে থাকে। তাদের চাল 60 টাকা 70 টাকা চাল, 200 টাকা চাল কিনবে, এটা কোনো সৈনিক চায় না। ভারতীয় আর্মি ইজ দ্য ফার্স্ট লাইন অ্যান্ড দ্য লাস্ট লাইন অফ ডিফেন্স। ভারতীয় সামরিক বাহিনী যদি সরে যায়, তাহলে হোয়াট উইল বি ইন্ডিয়া? এই এত যে রাজনৈতিক ব্যক্তির বড় বড় কথা বলতে পারে। সো ইন্ডিয়ান আর্মি ইজ কনস্টিটিউশনের দ্য মোস্ট পোটেন্ট ইনস্টিটিউশন, দ্য মোস্ট পোটেন্ট ওয়েপন অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ইন্ডিয়ান আর্মি। এটা মানুষকে বুঝতে হবে। আজ ভারতীয় সামরিক, হ্যাঁ দেখুন সবার ভুল হয়, আপনি বলবেন হ্যাঁ ভুল হয়েছে কারগিল, আমি তো বলছি ভুল হয়েছে, আমি ছিলাম ভুল হয়েছে, আমি তো বলছি পেহেলগাঁও ভুল হয়েছে, আমি তো বলছি পুলওয়ামা ভুল হয়েছে। মানুষ মাত্র ভুল হবে, প্রত্যেক দেশে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের থেকে 50-100 বছর গিয়ে তাদের ভুল হয়, রুশের ভুল হয়, চীনের ভুল হয়, তো আমরা কোনো ছাড় না, আমাদেরও ভুল হয়েছে।
বাট আমাদের এটাকে ঠিক করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যে ল্যাবসগুলো, আমি যদি আমার ভুল হয়েছে আবার ভুল করি, সেটার কোনো ক্ষমা নেই। আবার কারগিল হলে তার ক্ষমা নেই, আবার পুলওয়ামা হলে অথবা পেহেলগাঁও হলে তার ক্ষমা নেই। কার্গিল যুদ্ধের গল্প আমরা এতক্ষণ শুনলাম, আপনার কাছে বেশ কিছু ছবিও আছে যেগুলো এখনো অবধি কেউ দেখায়নি, কাউকে আপনি দেখাননি, একটু যদি দেখান আমাদের। হ্যাঁ, এই তো এখানে এই যে ডিফারেন্ট, এই দেখুন এটা আমাদের ডিসপোজিশন, আমরা এই পাহাড়ে উঠছি। তো এখানে যারা পালিয়ে গেছিল, এখানে আবার এই সব এইগুলোর নিচে, এগুলো হচ্ছে ফাইবার শেডস, এর নিচে ওরা থাকতো। এরা আবার পালিয়ে গেছিল, এই সব সমস্ত এই লোকজন ভাগড়া হয়ে গেছিল, মানে সব জামা কাপড় ছেড়ে পালিয়েছে। দিস ইজ হাউ দ্য, মানে এই স্টিফনেসটা দেখতে পাচ্ছেন, এইখানে ওরা যদি এখানে থাকে, আপনি এখান দিয়ে উঠতে হলে ঝুলে উঠতে হবে, আর এখান থেকে আপনাকে বেয়ে উঠতে হবে, তো দুদিকে আপনাকে মেরে দেবে, কারণ ওরা অ্যাডভান্টেজ পজিশনে আছে। এই সব চূড়ার ওপরে আমরা লড়াইটা করেছি, এই সমস্ত চূড়ার ওপরে, এবং পুরোটাই বরফ আর পুরোটাই পাথর, কোনো গাছপালা কিচ্ছু নেই। তো পাথরের মধ্যে দিয়ে এইগুলোর মধ্যে সব ওরা থাকতো। ওপর থেকে যদি বম্বিংও হতো, যেমন আমাদের মিগ বম্বিং করেছে, মিরাজ লেজার গাইডেড বম দিয়ে বম্বিং করেছে, কিন্তু যেহেতু পুরোটাই পাথর, অনেকটাই সময় এদের কিছু গায়ে স্প্লিন্টার লাগেনি। এবার দেখুন আমি কিছু নৃশংস ফটোগ্রাফ, এগুলো আমার এই আর্মস অ্যামিনেশন, ওদের আমরা অ্যাটাক নিয়েছি। এবার দেখুন এদের আমরা মেরেছিলাম, এদের আমরা মেরেছি। যে সব পাকিস্তানি রেগুলার ফোর্স, এরা সব নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স আর রেজিমেন্ট আর পাঞ্জাব রেজিমেন্টের, এরা মানে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্ট, ওদের সব সৈনিক। এই দেখুন মুখ থেতলে গেছে। সো দিস ইজ হাউ, এই দেখুন, so this is how all these photographs are. আরো আছে। আপনি কোন রেজিমেন্টের অংশ ছিলেন? না, আমি তো বললাম I was part of the division 8 মাউন্টেন, যারা লড়াই করে পুরো প্ল্যানিং করেছে কোথায় কিরকম ভাবে হবে। So I was a part of that division who had planned the entire Kargil war. আমি একটা জিনিস একটুখানি জানতে চাইবো যে এই যে আর্মিতে আসা, এর শুরুটা কোথায়? মানে আপনি যখন ছাত্র জীবনে ছিলেন, আপনি তো বড় হয়েছেন উত্তর কলকাতায়, তো আপনার ছাত্র জীবন যখন চলছিল, তখন কি মনে হয়েছিল যে আমি আর্মির সঙ্গে কোনো বাঙালিরই খুব একটা টাচ নেই। আমাদের মধ্যবিত্ত বাড়ি, তখনও মা বাবা বলেছিল নয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই তিনটে ছাড়া ফোর্থ অপশন তখন ছিলই না। কমার্স পড়লে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সায়েন্স পড়লে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, জয়েন্ট ক্র্যাক করতেই হবে। এবং আমাদের বাড়িতে সবাই, আমার দাদা, আমার দিদিরা প্রত্যেকেই ওই লাইনেই গেছে, মানে সবাই খুব নাম করা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। তো আমার এক দাদা ইঞ্জিনিয়ার, সে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, হি ইজ অ্যান অ্যাডভাইজার টু দ্য হোয়াইট হাউস অ্যাজ ফার এজ সিস্টেম, মানে আর্থকোয়েকের ওপর ও পিএইচডি করেছে, এবং উনি ওটার ওপরেই ইনফরমেশন দেন। আর ভাই আমার আর এক দাদা হচ্ছে বার্মিংহামে, উনি হচ্ছে নিউমাটোলজিস্ট, অ্যান্ড হি ইজ নাও দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান রিমোটাল। সো আমি যেটা বলতে চাইছি, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমাদের দেয়ার ওয়াজ নো থার্ড অপশন। বাট আনফরচুনেটলি বাবার সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে। বাবা ডিনার টেবিলে, মানে আমরা যখন নৈশভোজে আমাদের একটা বাড়িতে ছিল, যে সবাই, আমি, বোন, মা, বাবা সব একসঙ্গে বসতেই হবে, তো যেখানেই থাকো মানে 9টার সময় খেতে বসতে হবে। মানে এই এখন আমার মেয়েকে বললে আমার মেয়ে মুখ ঘুরিয়ে চলে যাবে, কিন্তু আমরা সেটা পারিনি। আমাদের একটা স্ট্রিক্ট রুটিনে ছিল, 6টায় বাড়িতে ঢুকতে হবে, এবং চান টান করে পুজো দিতে হতো, তারপর পড়তে বসতে হতো, 9টার সময় খেতে বসতো। সো দ্য রুটিন ওয়াজ সেট। তার আগে মা 5টার সময়, তারও কিছু আগে, আরো যখন ছোট ছিলাম, হারমোনিয়াম নিয়ে বসতো, তো তখন গান গাইতে, মা গান গাইবে, আমাকে বসতো। তো কিছুদিন তবলাও ট্রাই করেছি, কিন্তু হয়নি, ট্রাই করেছিলাম, তবলাও ট্রাই করেছি। তো মা সুচিত্রা মিত্র ছাত্রী ছিল, তো গান আমাদের একটা চর্চা ছিল বাড়িতে। আপনি নিজে গান গাইতেন? আমি মার সঙ্গে গলা মেলাতাম, অথবা আমার গান শুনতে ভালো লাগে, তবে গাইতে কতটা পারি আমি জানি, নিজের মতন গাই এক মতন। রবীন্দ্রনাথ ঠাকুর ফেভারিট। ক্যামেরার সামনে না, মানে এখন সে যে এত এই যুদ্ধ জিগিরে এত কথা বলতে হচ্ছে, গলা কর্কশ হয়ে গেছে, সেটা শুনতে ভালো লাগবে না। আচ্ছা, আপনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন? রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতাম, কিন্তু সেই জায়গায় আপনি যেটা বললেন, সেই ক্যালকাটা বয়েজ স্কুলে, তো আমি যখন স্কুল শেষ করলাম, তারপরে আমি যখন কলেজে ঢুকলাম, তারপর পার্ট 1-এর পরে আমি ইউপিএসসি ক্লিয়ার করি, যেটা পশ্চিমবাংলা প্রায় আমি 19.5 বছরে ইউপিএসসি ক্লিয়ার করে ফেলি, এবং তারপরেই এসএসবি ক্লিয়ার করি, এবং আমি একাডেমি চলে যাই।
তো আপনি বললেন আর্মির সঙ্গে কিরম লিঙ্ক, আমার একটা খুব দুঃসম্পর্কীয় একজন বন্ধু ছিল। আচ্ছা। সে একদিন আমাকে ফোর্ট উইলিয়াম নিয়ে যায় একটা কোনো প্রোগ্রামে, তখন আমি ক্লাস 11 না 12। তো আপনি যেমন এসে আপনার সঙ্গে যখন অফ ক্যামেরা গল্প করছিলাম, আপনি বলেন যে আর্মি লাইফ খুব গ্ল্যামারাস, এই যেটা সিনেমায় দেখি। তো আমিও সেরম গিয়ে, তো আমিও তো একদম মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমি ওখানে ফোর্ট উইলিয়ামে যখন দেখলাম যে জেনারেলদের বাড়ি নিয়ে গেছিল, সে দোতলায় গিয়ে দেখলাম লন, তার বিশাল বিশাল বাড়ি, 8-10টা বেডরুম, আমরা তো মানে 2x2 থাকতাম সেখানে। এই সব দেখে না আর্মি সম্বন্ধে, এবং ইউনিফর্ম পরে উনি যখন এলেন, ওনার কথাবার্তা, ওনার জ্ঞান, ওনার পেছনে যে লোকজন ঘুরছে, তো আই ওয়াজ অ্যামেজ। মানে স্টারস্ট্রাক থাকে না অনেকে, শাহরুখ খান দেখে স্টারস্ট্রাক, আমি ওই মেজর জেনারেলকে দেখে হাঁ হয়ে গেছিলাম। একটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি ফোর্ট উইলিয়ামে গেছে, সে ফোর্ট উইলিয়ামে ঢোকা একটা বিরাট ব্যাপার ছিল, তখন ঢুকেছি, স্বপ্ন তখন যে কোনো বাঙালির কাছে। তো আমি গেলাম, গিয়ে আই ওয়াজ স্টারস্ট্রাক। তারপরে কিরম করে হয় জানতে জানতে ওনার থেকে জানলাম। তারপর হঠাৎ লাস্ট ডে ছিল, এই ইউপিএসসি লাস্ট ডে, সিডিএস এক্সামের লাস্ট ডে ছিল। আমি বাবা কোনোদিনই চাইনি যে আমি যাব, তবে আমি তখন মধ্যে 1.5 টাকা না 2 টাকা ওই একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেপার পাওয়া যেত, সেটা নিয়ে এসে আমি ওটা ভরে দিয়ে, স্পিড পোস্ট ছিল আমার মনে হয় 25 টাকা না 20 টাকা বোধহয় স্পিড পোস্ট ছিল, ওই 1.5 টাকার কাগজ আর 25 টাকা কোথাও মতো জোগাড় করে আমি স্পিড পোস্ট করে জিপিওতে লাস্ট ডেতে আমি দিলাম। আচ্ছা। এই ফর্মটা পাঠালাম উইথ মাই হোয়াট এভার দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টস আর। তারপর কল এলো, এবং মানে মজার ব্যাপার হচ্ছে যখন কল এলো, আমি রোয়িং করতাম, আমি ক্যালকাটা রোয়িং ক্লাব মেম্বার ছিলাম, এবং আমি বেঙ্গল রিপ্রেজেন্ট করতে আমি চেন্নাইতে ছিলাম, তখন ম্যাড্রাস। তো ম্যাড্রাস বোর্ড ক্লাবের রোয়িং কম্পিটিশন চলছে, আর আমি ফাইনালে উঠে গেছি। তো বাবা হঠাৎ ফোন করলো, তোর ডাক এসেছে ইউপিএসসি তে, তুই ফেরত আয়। তো আমি বললাম আমার তো ফাইনাল উঠে গেছি। তো বাবার সঙ্গে আবার ফোনে ঝগড়া। তো বাবা বললেন না, তুই না দিলে আমার ভালো, আমি তোকে জানিয়ে দিলাম এইরকম আমি একটা পেপার পেয়েছি, তোর পরীক্ষা আছে, তো ইউ হ্যাভ টু কাম ব্যাক। তারপরে আমি পুরোই বোটে 4 জন থাকে, রোয়িং বোট আপনি যদি দেখেন, ফোর্স বলে। তো যে রিজার্ভ ছিল সে পেলো, আমি ওখান থেকে ফাইনাল এতে আমি বললাম, সবাই গালাগালি আমাকে করছিল, বাট আলটিমেটলি দ্যাট এন্টায়ার থিং লাইফ চেঞ্জ। আই কেম, গেভ দ্য এক্সাম, ক্লিয়ার করলাম, দেন আই ওয়েন্ট ফর দ্য এসএসবি। আপনি যেরকম বলছিলেন যে ছোটবেলা কেটেছে বাড়িতে, যেখানে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হতো, পড়াশোনা হতো, সেখান থেকে আপনি আর্মিতে গেলেন। এরকম কখনো হয়েছে যে বাংকারের ওপর বসে আছেন এবং সঙ্গে আপনার কোনো যিনি রয়েছেন, আপনাদের সঙ্গে ছিলেন বন্ধু স্থানীয়, তার মৃতদেহ পাশে বসে রয়েছে? একদম 93 সালে, মানে এটা কাকতালীয়ভাবে আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন এটা মিলে গেল। 93 সালে আমি যখন পুঞ্চে যাই, ওখানে একটা পোস্টে ছিলাম, পোস্টের নামটা আর বললাম না, একটি সেক্টরে পুঞ্চে, এবং আমার সবচেয়ে কাছে পাকিস্তানের পোস্ট ছিল 90 গজ, 90 থেকে 100 গজ। এটা একদম লাইন অফ কন্ট্রোলে আমি ছিলাম। আর যেহেতু আমি একদম জুনিয়র মোস্ট অফিসার ছিলাম, তা ওই সময় সেকেন্ড লেফটেন্যান্ট ছিল, এখন তো সেকেন্ড লেফটেন্যান্ট ওই পদটাই উঠে গেছে, লেফটেন্যান্ট থেকে শুরু, তখন আমি সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম। এবং আমার সঙ্গে যে আমার মানে যে আমাকে শেখাচ্ছিল, তৈরি করছিল, একবারে সামনে পোস্ট, তখন গিয়েই আমি একবারে ফ্রন্ট লাইনে চলে গেছি। তো ওখানে একজন আমি আসাম রেজিমেন্টে ছিলাম তখন, ইনিশিয়ালি 6 আসাম রেজিমেন্ট আমার যে রেজিমেন্টে ছিলাম। তো 6 আসাম ব্যাটালিয়নে আমার যে জেসিও ছিল, সে যে আমাকে তৈরি করে তুলছিল, হঠাৎ একদিন গুলি বর্ষণে, তখন কিন্তু সিজ ফায়ার ছিল না, তখন এদিক থেকেও আমরা গুলি করতাম, ওদিক থেকে ওরা গুলি করতো। তো এই একদিন হঠাৎ খুব বৃষ্টি পড়ছিল, এবং এত জল পড়ছিল আমাদের বাংকারের মধ্যে। বাংকার লাইফ ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। হ্যাঁ, ওটা একদম ছোট্ট, মানে 6 ফিট, দাঁড়ালেই মাথা লেগে যাবে, অন্ধকার, একটা কাঠের গুপচি মতন, ওর মধ্যে থেকে গুলি, ওখানেই খাওয়া, ওখানেই একটা ছোট্ট জায়গা বাথরুম, মানে আর ওখানেই প্রায় 8-10 জন 15 জন থাকছে, আপনি অফিসার বলে একটু অন্য একটা ছোট্ট জায়গায়। সো মানে ওয়েল নিড একটা একদম সামনের পোস্ট। তো সেই জায়গায় বৃষ্টি পড়ছিল, এবং আমাদের আটা আর চাল টাল যেগুলো ছিল ওগুলো তো সব বস্তায় থাকে। তো চাল থেকে জল এত জোর পড়ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিল। ও ওপরে গিয়ে একটা তেরপল লাগাতে গেছিল, এবং ওই রাত্রির বেলা অন্ধকার হয়ে গেছে, এবং জঙ্গল, ঘন জঙ্গল, দেখা যায় না, তবে আমরা জানি যে কে কোথায় আছে। তো উনি যখন উঠে জাস্ট লাগাতে গেছে, আমরা সবাই বলছিলাম উঠো না, আর আমি নতুন, আমি তো অতটা বুঝি না, মানে আমার সামনে ঠিক উঠলো, আর মিনিট 5-এর পর ভাপ আওয়াজ হলো, বডিটা পড়ে গেল। এবং বডিটা যেখানে পড়লো, আমরা সকাল অবধি বডিটা তুলতে পারলাম না, কারণ গুলির মানে বর্ষা হলো। তারপর
মানে ওই বডিটা যেন না তুলতে পারি, এতটাই আমাদের মধ্যে শত্রুতা দুটো দেশের, যে বডি পর্যন্ত আমাদের তুলতে দেয়নি। পরের ঘটনাটাই বলছি কি হলো। যাই হোক, আপনি এটা বললেন। তারপর আমি সেদিন সারা রাত কেঁদেছিলাম। আমার আর্মিতে যাওয়ার প্রথম মৃত্যু, এবং যে আমায় তৈরি করছে তার দেহ আমি দেখলাম হচ্ছে এই আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট উইথ ডেড উইথ বুলেটস, অ্যান্ড হিজ বডি ওয়াজ রিডেন উইথ বুলেটস। তো এইটা আমরা প্রথম দেখলাম। এবং কটা গুলি লেগেছিল আমার মনে নেই, বাট ইট ওয়াজ ফুল অফ বুলেটস, বুলেট রিডেন। তো আমার এখন মনে নেই, আমি কাঁদছিলাম, অঝরে কাঁদছিলাম, এবং আমার কাছে এটা প্রথম আমি মৃত্যু দেখলাম। তারপর আমি যখন আমরা অবশ্য এটার বদলা নিয়েছিলাম, ওদের দুজনকে আমরা মেরে ফেলেছিলাম। মানে এটা বলতে খুব খারাপ লাগে ক্যামেরার সামনে, যে আমাদের মারলো, আমরাও দুজন মারলাম। মানে দিস ইজ হাউ ইট গোজ। মানে লাইন অফ, আপনি বলছেন ইমোশন, আমার নিজের লোককে মারলে আমি শেষ করে দেবো, মানে ইমোশন ডাজেন্ট প্লে। আমিও জানি যাকে মারলাম আর যারা মারা গেল ওখানে তাদেরও বাড়ি আছে, ফ্যামিলি আছে, সবাই। এই জায়গাটা আমরা ভাবতে পারি না আমাদের। মানে আপনি ভাবতে পারেন, যারা আমার বন্ধুরা ক্যামেরার ওই পারে আছে তারা ভাবতে পারে, আমাদের এই ভাবনাটা মাথার মধ্যে নেই। কারণ আমার যদি কাউকে আঘাত করো, আমি তাকে শেষ করব, পাল্টা আঘাত করব। যতক্ষণ আমার জীবন থাকবে, আমার যতক্ষণ না ফেরত দিচ্ছ। এখানে আপনারা 5 জন 8 জন 10 জন আছেন, আমি একা সবাইকে মারবো, আমি হয়তো পারবো না। মানে যারা কেউ খুব শক্তিশালীও আমি দেখছি ঘরের মধ্যে আছে, তারা আমাকে মেরে যতক্ষণ না আমাকে শেষ করে দেবে, আমি ততক্ষণ লড়বো। এইটা হচ্ছে আমার জান যতক্ষণ না আমাকে শেষ করে দিতে হবে, তাহলে আই এম ফিনিশড। বাট আমার যদি জান থাকে, তাহলে আমি ওকে ছাড়বো না। সো দিস ইজ হাউ দ্য ট্রেনিং অফ অ্যান আর্মি অফিসার অর এনিবডি গোজ ইনটু ইট। আমরা ততক্ষণ লড়াই করব যতক্ষণ আমরা শেষ হয়ে যাব। তো আমার কাছে ওই ইমোশন, ভালোবাসা সবগুলোই আছে। মানুষ মাত্রই ভালোবাসা, ইমোশন, দুঃখ, কষ্ট সবই আছে। 6টা ইন্দ্রিয়ই আমার কাজ করে। আমি তো আর ঋষি হয়ে যাইনি, আর কোনো স্বামীজি না। সো মাই 6 senses work. But then I don't have emotion when it comes to my country. I don't have an emotion when it comes to my own self. মানে আমার ব্রাদার অ্যান্ড সিস্টার, মানে আমার 140 কোটি কারোর গায়ে লাগলে, আর আমি যদি রেসপন্সিবল হই ওই জায়গায়, আই উইল রিয়াক্ট। রাইট, আমি ছাড়বো না তাকে। একটু আগে আমরা সার্জিক্যাল স্ট্রাইকের কথাও বলেছিলাম। তো যুদ্ধর পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইক, এটা আমরা খুব পরিচিত এই টার্মটার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি নিজে কি কখনো গিয়েছিলেন? দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক আমরা 2019-এ দেখেছি। এই যখন উড়ি হলো, 14-15 জন মারা গেল, আমাদের সামরিক বাহিনীর সৈনিকরা মারা গেছিল। তারপর কেন্দ্রে যে সরকার ছিল, একটা সার্জিক্যাল স্ট্রাইক করলো। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক 2019-এ আপনারা সবাই দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, বিলবোর্ডে দেখেছেন, সিনেমাতেও দেখেছেন। কারণ এটা সিনেমা করেছে, কারণ এইটার ওপর এটা একটা রাজনৈতিক তার উদ্দেশ্য ছিল, অথবা রাজনৈতিক লাভ কেউ না কেউ নিয়েছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে সেই রকম। তো সার্জিক্যাল স্ট্রাইক তো এমন একটা জিনিস, 2019-এ তো এটা ইনভেন্ট হয়নি। সার্জিক্যাল স্ট্রাইক ওয়াজ অলওয়েজ দেয়ার। দেখুন, অন্য সরকারের সময়ও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এই একটা কথা রটিয়ে দেওয়া হয় যে এই সরকার থাকলে কোনো দিল্লির কাছে খবর নিতে হয় না, অন্য সরকার থাকলে মুখ ঘুরিয়ে গুলি চালাবে কিনা খবর নিতে হয়। সবগুলো রাজনৈতিক রং লাগানো। আমি তো ছিলাম অন্য সরকারের সময়, আমি ফরওয়ার্ড পোস্ট, আমার তো কোনোদিন আমার পেছনে সিওকে কোনোদিন জিজ্ঞেস করতে হয়নি, আমার ব্যাটালিয়ন কমান্ডার অথবা আমার ব্রিগেড কমান্ডারকে কোনোদিন। আমার যেদিন অ্যাজ এ ফরওয়ার্ড পোস্ট ইনচার্জ আমার মনে হয়েছিল আমি গুলি করব পাকিস্তানকে, আমি কাউকে মারবো, তো আই হ্যাভ ডান ইট। আমাকে ঘুরে তাকাতে হয়নি। এগুলো যারা রাজনৈতিক লাভ তুলতে চায় তারা এটা বলে। এবং সার্জিক্যাল স্ট্রাইক, যেটা আপনি ঠিক করে বলেন, সার্জিক্যাল স্ট্রাইক আমাদের বহু বছর ধরে হয়েছে। আমরা যখন আপনার মনে থাকবে, যখন এই লাহোরে বাস জার্নি ছিল, আগ্রায় বাস জার্নি, এই অটল বিহারী বাজপেয়ী এবং প্রেসিডেন্ট মুশারফ ছিল, সেদিন রাত্রিরে কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। কেউ জানে না, আপনিও জানেন না, ভারতবর্ষ জানে না। আমি বলে দিলাম আজ ক্যামেরার সামনে, সেদিন রাত্রিরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। কোথাও হয়েছিল? নরসেরা সেক্টরে হয়েছিল। এটা আমি আজ বলে দিলাম। আরও আগে বহু 3 থেকে 4টে সার্জিক্যাল স্ট্রাইক, যেটা আমি জানি, যেটা লাইন অফ কন্ট্রোল ক্রস করে ভারতবর্ষ করেছে। উড়িতে যে স্ট্রাকচারে হয়েছিল ঠিক সেইভাবেই হয়েছিল। উড়িতে তো উড়ির পর, হ্যাঁ, সেই স্ট্রাকচারে হয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইক যখন লাইন অফ কন্ট্রোল ক্রস করবে, তখন তো আপনি শত্রুর জায়গায় চলে যাচ্ছেন, শত্রুর রাষ্ট্র এবং শত্রুর মাটিতে চলে যাচ্ছেন। আপনি ফিরবেন কিনা আপনি জানেন না। তো সেই অনেক বেশি রিস্ক ফ্যাক্টর, প্ল্যানিং, এক্সিকিউশন, যতটা প্ল্যানিং উড়ির পর হয়েছে ততটাই প্ল্যানিং এখানে করতে হয়। কেউ তো আর মরতে যায় না, আমি তো মারতে যাই, আমি তো মরতে যাই না।
এই যে বলে যে আমরা দেশ के लिए जान दे देंगे না, আমরা देश के लिए उसका जान ले लेंगे। আমি অন্যর আমার শত্রুর জান নেব, আমি আমার দেশের জন্য জান দেবো কেন? দেশ যদি চায়, আমার যদি সেই অবস্থা থাকে, আমি নিশ্চিতভাবে দেবো। লাস্ট বুলেট, লাস্ট ব্লাড, ইন্ডিয়ান আর্মি সোলজার উইল স্ট্যান্ড দেয়ার। কিন্তু আমি তো মারতে গেছি শত্রুকে, সবাই বলে দেশ के लिए जान দেয় না, আমি অন্য জান নেব। তো আমাদের যখনই সার্জিক্যাল স্ট্রাইক অনেক হয়েছে, নতুন নয়, উড়ির আগে হয়েছে। হ্যাঁ, বিলবোর্ডে আপনি দেখেননি, গণমাধ্যমে আপনি দেখেননি, আপনি সিনেমা দেখেননি, আপনি টিভিতেও দেখেননি, আপনি শোনেনও নি। তো এইটা নতুন একটা টার্মিনোলজি 2019-এ ভারতবর্ষ লোক জানতে পারলো। অ্যাজ এ সামরিক বাহিনী আমরা এটা আগেই জানি, অ্যান্ড উই হ্যাভ ডান ইট। স্যার, এই উড়িতে আমরা যেটা দেখেছি যে কিছুটা রাস্তা যাওয়ার পর সেটা আবার ঘুরে ল্যান্ড থেকে যাচ্ছে, মানে এটা কি উইদাউট রেকি এটা সম্ভব এরকম? না, যে সিনেমা যেটা দেখছি, এই আপনি যে সিনেমা এগুলো তো প্রথম কথা এইরকম ভাবে জিনিসটা হয় না। আচ্ছা। সো কমপ্লিট ল্যান্ড, আমি একটা এনিমি ল্যান্ডে যাচ্ছি, তো এনিমি ল্যান্ডে আমাকে গাইড দরকার। আমার ওই এনিমি ডিসপোজিশন কি, কোথায় কোথায় শত্রু আছে, কোন পোস্টে আছে, কত দূর পোস্ট, কিরম জমি, সেদিনকার ক্লাইমেট কি থাকবে, সেদিন অন্ধকার না হাফ মুনলাইট না ফুল মুনলাইট, আমাবস্যার রাত ইজ দ্য বেস্ট টাইম টু ক্রস ওভার। তো কিরম ভাবে ক্রস করছি, কোথায় যাচ্ছি, ওখানে মাইন্ড রাখা আছে কিনা, সম্পূর্ণটা জানতে হবে, একদম ডিটেইলসে যতক্ষণ আমি জানবো কত টাইম লাগবে, তার প্ল্যানিং এবং তার রেকি একটা আমি এখানে অলরেডি করব আমার নিজের জায়গায়, একই ভাবে মডেলিং করে ফিরবো কিরম ভাবে, কোথায় আমার এসকেপ রুট, আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটে প্ল্যান আমাকে করতে হবে। যদি প্ল্যান এ ফেল হয়, তাহলে আমি প্ল্যান বি কি করবো, আমার যে লিডার তার যদি কিছু হয়ে যায়, হু উইল টেক ওভার দেয়ার। সো এতটাই ডিটেলে গিয়ে আমাকে কাজ করতে হয়। মানে এটা যে সিনেমা যেটা দেখছি সেটা নিশ্চিতভাবে গ্রাউন্ডে সেভাবে হয় না। সিনেমা তো সাউন্ড আর এফেক্টের জন্য করে, তো মানুষ দেখুক, ওটাও ভালো এন্টারটেনমেন্টের জন্য। বাট যখন সত্যিকারে আমরা যাই, মানে দ্য সিনারিও ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং স্যার, আপনি এতগুলো যুদ্ধক্ষেত্রে গেছেন, একটা জিনিস জিজ্ঞাসা করতেই হচ্ছে যে আমরা যেরকম জানি পুজোর গন্ধ হয়, সেরকমই বৃষ্টির গন্ধ হয়, ভালো রান্না করলে সেটার গন্ধ হয়। যুদ্ধক্ষেত্র থেকে ঠিক কিরকম গন্ধ আসে? ঘামের গন্ধ, বারুদের গন্ধ, রক্তের গন্ধ? দেখুন, যারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ চায় না, যারা লড়াই করেছে, যারা রক্ত দেখেছে, যারা নিজের, আপনি একদম জিজ্ঞেস করেছিলেন আমার সঙ্গে আমার কলিগ যারা লড়াই করছিল, তাদের কফিনবন্দি দেহ যখন চলে যায়, তারা আবার যুদ্ধ দেখতে চায় না। যুদ্ধ হলে কি ভারতের পরিস্থিতি হবে, যারা যুদ্ধ করছে তারা জানে, তারা চায় না তাদের ভাই বোন পেছনে 140 কোটি মানুষ, যার মধ্যে 70% 70-80% মানুষ আজকের দিনও ফ্রি রেশনের জন্য বসে থাকে। তাদের চাল 60 টাকা 70 টাকা চাল, 200 টাকা চাল কিনবে, এটা কোনো সৈনিক চায় না। এবং যুদ্ধ যদি, যুদ্ধের বারুদের গন্ধে অলরেডি টিভি স্টুডিও পাচ্ছি, এটা যদি সত্যি হয়ে যায়, এই যে চাল ডাল ফিউয়েল রিসোর্সেস, এই সমস্ত কিছু কিন্তু চলে যাবে হচ্ছে সামরিক বাহিনীর দিকে। সেইখান থেকে যে সাধারণ মানুষ যারা আছে তাদের এই সাফার করবে। তো ভারতের এবং সাধারণ বাঙালি যারা আপনার চ্যানেল দেখে, তারা কি এই কষ্টটা নিতে পারবে? আমার মনে হয় দুঃখ, যেমন আজকে আমাদের ধরুন একটা যুদ্ধ করতে গিয়ে কোনো এক বাঙালি বাড়িতে কোনো সৈনিকের দেহ ফেরত আসছে, পশ্চিমবাংলার 10 কোটি মানুষ সেটা কি নেবে ঠিক করে? তা সে তো নিজের বাবা হারাবে, ভাই হারাবে, স্বামী হারাবে। তো যেই পেহেলগাঁও যে দৃশ্য আমরা দেখে 26 জনের দৃশ্য দেখে 140 কোটি নড়ে উঠেছে, এই দৃশ্য যদি হয় ভারতবর্ষে, যেখানে 500,000 যদি ফুল স্কেল ওয়ার হয়, সেখানে যদি এই দেহ ফেরে পুরো ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষর 140 কোটি এটা নিতে পারবে? এই প্রশ্নটা আমি রেখে দিলাম। আপনার প্রশ্নটা থাকলো, কিন্তু দেশবাসীর প্রত্যেকটা 140 কোটি ভারতবাসীর মধ্যে যে ক্ষোভটা রয়েছে, যে রাগটা ফুসছে, সেটাও কিন্তু জাস্টিফাইড, সেটাও একেবারে নস্যাৎ করার কোনো রকম জায়গা নেই, সেই প্রশ্নটাও তো থাকছেই। একদম। এবং থ্যাংক ইউ সো মাচ আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ রোশনি, খুব ভালো লাগলো কথা বলে, এবং আমার এত ভালো লাগলো যে ইউ আর সো মাচ অ্যাওয়্যার যে আমাদের এই স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল জিওপলিটিক্সে তো জেনারেলি
যারা পোর্টালে থাকে এতটা বেশি জ্ঞান থাকে না, আর এত রিসার্চ করে আপনি কোয়েশ্চেনগুলো আজকে জিজ্ঞেস করতে এসেছেন, এর জন্য আপনাকে এবং আপনার পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এবং ডেফিনেটলি আমরা খুব শিগগিরই যে প্রশ্নগুলো আপনি রাখলেন, আমার যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত কিছুর উত্তর পাবো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা চোখ রাখুন আড্ডা স্টেশনে।